সালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু বলো তো। একটু চ্যাটে তোমাদের কাছ থেকে একটু জানতে চাই যে তোমরা সবাই কেমন আছো। আমাদের যদি আজকে ক্লাসটা শুরু করতে করতে একটু 5 মিনিট বিলম্ব হয়ে গেল। আজকে আমরা লাল সালু পড়াবো পর্ব 1। আমার প্রিয় HSC 25 ক্লাস 11 এর সবাই কেমন আছো একটু ঝটপট জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো আছি আমি। আজকে পর্ব 1। আজকে আমরা আসলে উপন্যাস, সরি, আমরা আজকে উপন্যাস নিয়ে তেমন কিছু বলবো না। সত্যিকার অর্থে আমরা আজকে মেইনলি কথা বলবো সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে। কথা বলবো বা কিরকম কিরকম হয়ে থাকে উপন্যাস, সেগুলো নিয়ে। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? বাই দ্য ওয়ে, আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে একটু জানাও তো। আহ আমাকে দেখে নাকি কবিতা লেখার ইন্সপিরেশন পায় সোহান। যাকে আমি মানে ধন্য হলাম আমি। নামাজের শুদ্ধ বানান কি আপনারা জিজ্ঞেস করেছে। আমাকে চেক করে দেখতে হবে বাংলায় যে আসলে কি, বাংলা একাডেমি যে কি উদ্ভট উদ্ভট বানান বানায়। নমাজ বোধ হয় দেখতে পারে এরকম অ্যাবনর্মাল টাইপ বানান বানায়। মগরেব, মাগরিবের বানান নাকি মগরেব। বাংলা একাডেমি যেমন একটা নিম্নমানের সরকারি প্রতিষ্ঠান, আর 8-10টা প্রকাশনা প্রতিষ্ঠানের মতো বাংলা বানানের জন্য কাদের কাছে কিছু করেই না, শুধু ফাত্রামি করে বেড়ানোর মতো একটা প্রতিষ্ঠান হচ্ছে বাংলা একাডেমি। দেখা যাচ্ছে সাদিয়া ইসলাম। অল ক্লিয়ার। হ্যালো ভাইয়া, স্যার কই? তো আমি আছি তো। বাজার থেকে দৌড়ে আসলো সৌরভ ক্লাস করার জন্য। ইউ আর মাই ইন্সপিরেশন। থ্যাংক ইউ লামিয়া। আমার ক্লাসগুলো করতে নাকি খুব ভালো লাগে। ধন্যবাদ মাইমুন নাহার। সাউন্ডটা আরেকটু বাড়ানো যায় না? স্যার মাইমুন, আমাদের এন্ড থেকে সাউন্ড ইজ ফাইন। তুমি হচ্ছে একটু তোমার ডিভাইসের ভলিউমটা একটু বাড়িয়ে নাও। হৃদয় জিজ্ঞেস করেছে প্রত্যয়ের ক্লাসটা যে আমি নিয়ে। হৃদয়, আমি তো দ্বিতীয় পত্রটা পড়াই না, দ্বিতীয় পত্র পড়াই হিরণময় বাউলিয়া ভাই। ও নামাজের শেষে বর্গীয় জনকে অন্তস্থ জ হবে, আপনার জিজ্ঞেস করেছে বর্গীয় জ হবে। বাংলা কোন বই কিনবো? সেকেন্ড পেপার, যেটা ভালো লাগে সেটা কিনো। ভাষা শিক্ষা কিনতে পারো, ভাষারীতি কিনতে পারো, ধ্রুব কিনতে পারো, সবগুলাই ভালো। বা বাজারের অন্য কোনো বই যদি তোমার ভালো লাগে সেটা কিনতে পারো। একটা লেকচারে কি কমপ্লিট হবে? না, একটা লেকচার তো কমপ্লিট হবে না। আমরা তো এটা একাধিক পর্ব রেখেছি, এই জন্যই তো এখানে লেখা পর্ব 1। পর্ব 1 মানে কি? মানে তো একটা লেকচার না, এখানে কয়েকটা লেকচার আছে। একটু কিছুক্ষণ এসিটা বন্ধ রেখে দেবো অবশ্যই। আলহামদুলিল্লাহ। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের এদিকে গরম কেমন? আজকে কিন্তু ঢাকায় আহ গরমটা একটু কম অন্যান্য দিনের তুলনায়। তোমাদের এদিকের অবস্থা কি? অ্যানিমেটেড লেসনগুলো আমি করেছি। তাসনিম ছিল একজন, ও বেশ কিছু করেছে। যদিও তাসনিম নাই, প্রায় বছর দুয়েক আগেও ইন্ডিয়া চলে গেছে। তো এটা আর কি। না, অনেক আগের বই দিয়ে হবে না। প্রজ্ঞা নতুন বই কিনতে হবে, সবগুলো লেটেস্ট বই কিনতে হবে। পুরান বই দিয়ে হবে না। সিলেটে বৃষ্টি হচ্ছে, চট্টগ্রামে অনেক বৃষ্টি, খুব গরম হচ্ছে। গাজীপুরে কুল ওয়েদার, ঝালকাঠিতে গরম কম, সিলেটে বৃষ্টি। আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 ফাইন। আমরা এখন চলে যাচ্ছি পড়ায়। তোমাদেরকে বলি যেটা, আমি গুরুত্বপূর্ণ যা যা বলবো তোমরা সেটা নোট ডাউন করবা। যেটা হয় আসলে, আহ, শিক্ষার্থীদের একটা বড় অংশই নাটক কিংবা উপন্যাস পুরোটা পড়ে না। তারা করে কি, বিভিন্ন গাইড থেকে একটু মূল ভাবটা দেখে যায়, বই থেকে একটু চোখ বুলিয়ে যায়, বা ক্লাসে তো থাকেই কয়েকজন স্টুডেন্টস যারা হচ্ছে পুরোটা পড়ে, তাদের কাছ থেকে একটু পুরোটা শুনে নিতে চায় জিসটা, এই কাজটা করে। কিন্তু এটা কি কোনো আলটিমেট সলিউশন? এটা কখনোই কোনো আলটিমেট সলিউশন না। রেদার এই জিনিসটা আমাদেরকে আরেকটু সমস্যার দিকে ঠেলে দেয়। কেমন সমস্যার দিকে ঠেলে দেয়? যখন পরীক্ষায় প্রশ্ন আসে, পরীক্ষায় প্রশ্ন আসার পরে আমরা মূল ভাবটাও যদি ঠিক মতো না বুঝি, আমরা কিন্তু উত্তর করতে পারি না। তাই আমাদেরকে নাটক উপন্যাসের ক্ষেত্রে মনে রাখতে হবে, জ্ঞানমূলকটা আমরা আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিব। কেন ছেড়ে দিব? জ্ঞানমূলকের নাম্বার হচ্ছে 1। নাটক বা উপন্যাসের এমন গলি ঘুপচি থেকে তোমার জ্ঞানমূলক আসতে পারে, তুমি এটা কল্পনাও করতে পারবা না। তো তুমি এখানে 1 মার্কসের জন্য তুমি কত পড়বা? আমাদেরকে এখানে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক কাজ করে, বাট স্মার্ট ওয়ার্কও থাকতে হয়। হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের কম্বিনেশন হলে সেটা বেস্ট কম্বো হয়, এছাড়া আসলে সম্ভব নয়। হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের কম্বিনেশন যদি না হয়ে থাকে, তো হার্ড ওয়ার্ক ইজ ফাইন, স্মার্ট ওয়ার্কটা আমাদের করতে হয়। যেমন ধরো, কেন 1 নম্বর ছেড়ে দেবার কথা বলছি? 100তে 100 কি বাংলায় কেউ পাবে? কেউ পাবে না। এটা মানে এক্সেপশনালের উপর এক্সেপশনাল কেস। তো আমি ধরে রাখলাম কেউ পাবে না 100তে 100, মানে এক্সেপশনাল কেস
আচ্ছা ধরলাম 100-তে 100 কেউ পেলো, 100-তে 100 পাওয়া আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য এখানে A+ পাওয়া। লাল সালু আমার পরে আর কোনো কাজে লাগবে না ওইভাবে ভবিষ্যতে। তো আমি যেটা করব এখান থেকে ওই জ্ঞানমূলকের জন্য এখানে তোতা পাখির মতো মুখস্থ করতে থাকবো না বিভিন্ন তথ্য, জ্ঞানমূলকটা আমি প্র্যাকটিস বুকে যেগুলো থাকবে এবং আমরা যেগুলো ক্লাসে পড়াবো ওখান থেকে আসলে আলহামদুলিল্লাহ, ওখান থেকে না আসলেও আলহামদুলিল্লাহ, শেষ, ছেড়ে দিব ওটা। অনুধাবনমূলক এটা ইনশাল্লাহ পারবা ক্লাস করলেই। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা ক্লাস খুব ভালো করে করতে হবে এবং বইটাও পড়তে হবে। তো নাটক বা উপন্যাসের ক্ষেত্রে প্রথমেই আমি বলবো যে তোমরা পুরোটা পড়বা। তোমরা পুরোটা কেন পড়ো না? কারণ তোমরা প্রথমে যখন দেখো যে এত বড় এটা আমি কেমনে পড়বো পুরাটা, তখন তোমাদের মধ্যে ওই প্রোক্রাস্টিনেশন কাজ করা শুরু করে বা দীর্ঘসূত্রিতা, যে আর এটা কেমনে পড়ুম। যখন ব্রেইন এত বড় জিনিস দেখে, ব্রেইন নিজেই হচ্ছে ফার্স্টে একটা আলস্য দেখায় ফেলে, না এত বড় জিনিস কিভাবে পড়বো। তো এখানে আমাদের যেটা করতে হয়, এখানে আমাদেরকে হচ্ছে খুব ধীরে ধীরে এগোতে হয়। কিভাবে ধীরে ধীরে এগোতে হয়? এখানে আমাদেরকে প্রথমে দেখতে হয় যে আমরা কতটুকু নাটক বা উপন্যাস একদিনে পড়তে পারি। ধরো হতে পারে 2 পৃষ্ঠা, তুমি 2 পৃষ্ঠা করেই পড়ো। 2 পৃষ্ঠা করে পড়ে যদি তোমার 20 দিন লাগে, শেষ করো না, সমস্যা কি? এটা তো গল্পের মতো, এটা তো পড়তে তো ভালোই লাগে, পড়তে তো খারাপ লাগে না। এবং তোমার কারিকুলামে যা যা দিয়েছে এনসিটিভি থেকে, এগুলো তো সব অনেক ফেমাস উপন্যাস বা ফেমাস নাটক। তো এইগুলো পড়তে তো খারাপ লাগার কোনো কারণ নাই। এইসব বই মানুষ এমনিতেও আলাদা করে বই হিসেবে কিনে পড়ে। পদ্মা নদীর মাঝি বলো, পদ্মা নদীর মাঝি আমাদের সময় ছিল, কিংবা 1000 বছর ধরে বলো, বা কবর বলো, বা তুমি লাল সালুই বলো না কেন, লাল সালুর উপরে তো ফেমাস মুভিও আছে। তো সৈয়দ ওয়ালিউল্লাহর এই লেখা এমনিতেই যখন মানুষ কিনে কিনে পড়ছে, তার মানে আমরা স্বভাবতই বুঝতে পারি যে লেখাটা সুন্দর হবার কথা। তাই লেখাটা তোমরা তোমাদের গল্প বা উপন্যাসের মতো করে পড়তে থাকবা, পড়তে থাকবা, মনে করো গল্পের বই। বাট পুরোটা একবার পড়া তোমাদের জন্য বাধ্যতামূলক, বাধ্যতামূলক। পুরোটা যখন তুমি একবার পড়ে যাবা, তখন তুমি যদি ক্লাস মানে মোটামুটিও করো ক্লাসটা, তাও তুমি বুঝে যাবা যে কিভাবে তোমার গ এবং ঘ উত্তর করতে হবে। নাটকে আমরা গ এবং ঘটা আমাদের প্রধান টার্গেট থাকবে ভালো মতো উত্তর করা, এরপরে থাকবে খ, আর আমরা হচ্ছি ক নম্বরটাকে আল্লাহর হাতে ছেড়ে দিব। যদি কটা মিলে যায় আলহামদুলিল্লাহ, না মিলে গেল আলহামদুলিল্লাহ। এই হলো গিয়ে আমাদের কথোপকথন। চলো আমরা চলে যাই। তো আমি ছোট করে আমার পরিচয়টা দিই। আমি আব্দুল্লাহ আল মেহেদি, তোমাদের বয়সে পড়তাম কুমিল্লা ক্যাডেট কলেজে, পরে পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। আজ 12 বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতার সঙ্গে রয়েছি। পড়িয়েছি 10 লক্ষেরও বেশি শিক্ষার্থী। রেডিও জকি হিসেবে কাজ করেছি এফএম রেডিও ঢোল FM 94.0 FM এ। ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করছি এখনো এবং কাজ করেছি। বিভিন্ন বিজ্ঞাপন, ডকুমেন্টারি এগুলোর সঙ্গে কাজ করি। একটা জার্মান ভিত্তিক সংবাদ সংস্থার সঙ্গেও কাজ দীর্ঘদিন ধরে করেছি। তো এই মুহূর্তে আমি লাল সালুতে যাবার আগে সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে কিছু কথা বলতে হয়। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেছিলেন 1922 সালে। তিনি মৃত্যুবরণ করেন আমাদের স্বাধীনতা যুদ্ধের বছরে 1971 সালে। সৈয়দ ওয়ালিউল্লাহ তার সময়ে কিন্তু তার গেট আপ ড্রেস আপে বেশ আধুনিক একজন মানুষ ছিলেন। তিনি বিয়ে করেছিলেন একজন ফরেনারকে, যদিও যেটা ফেসবুকেও দেখবা মাঝে মধ্যে সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে এটা সার্চ করলে পাওয়া যায়। সৈয়দ ওয়ালিউল্লাহ লিখে তুমি যদি তোমার ফেসবুকের সার্চ বক্সে সার্চ করো, তাও দেখবো অনেক তথ্য চলে আসবে। এখন না, এখন ক্লাস করি আমরা, পরে পরে আমরা সার্চ করব। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন রূপকার, জীবন সন্ধানী ও সমাজ সচেতনের সাহিত্য শিল্পী। তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? 16 শহরে। 16 শহরে আমার অনেক স্মৃতি আছে। চট্টগ্রামের 16 শহরে আমার স্মৃতিগুলো আমার চট্টগ্রাম ইউনিভার্সিটির বন্ধুদের সাথে। আমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিনি, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব সেখানে রয়েছে। তো 16 শহর যে রেলওয়ে স্টেশনটা আছে, সেখানে হচ্ছে আমার মানে অনেক সুন্দর সুন্দর সময় কেটেছে। যারা চট্টগ্রামের মানুষ তারা 16 শহরটা খুব ভালো মতোই চেনো। তো 1922 খ্রিস্টাব্দের 15ই আগস্ট একটা সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতৃনিবাস ছিল নোয়াখালীতে। তার পিতা ছিলেন সৈয়দ আহমদুল্লাহ। তিনি ছিলেন একজন সরকারি হাই অফিসিয়াল, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ভাই, 1922 সালে তার জন্ম। উনার যেই সময় জন্ম, ওই সময় বেশিরভাগ মানুষ তো পড়াশোনাই করতো না, পড়াশোনাই করতো না বেশিরভাগ মানুষ। আজ থেকে 100 বছরেরও বেশি আগে তার জন্ম, আজ 102 বছর আগে তার জন্ম। তো বেশিরভাগ মানুষ পড়াশোনাই করতো না। সেখানে উনার বাবা তখন ছিলেন একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। তাহলে বুঝতেই পারছো কতটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি। তুমি যদি কবি সাহিত্যিক লেখকদের জীবনের দিকে তাকাও, তুমি দেখবা যে তারা তাদের পড়াশোনায় এবং তাদের ক্যারিয়ার, তুমি তাদের কাউকে দেখবা 5 পাস, 10 পাস, 8 পাস, এখানে দেখবা না। সবাই কিন্তু দেখবা অ্যাটলিস্ট অনার্স মাস্টার্স করেছেন। তো এটা দ্বারা কিন্তু প্রমাণিত হয় যে তারা ওই সময়ে এক্সট্রাঅর্ডিনারি ছিলেন। কেন এক্সট্রাঅর্ডিনারি ছিলেন? একটু কাইন্ডলি মাহদি একটু চ্যাটটা অফ করে দাও। সো কেন এক্সট্রাঅর্ডিনারি ছিলেন? কারণ এক্সট্রাঅর্ডিনারি ছিলেন বলেই তারা ওই সময় পড়াশোনা করেছেন অ্যাটলিস্ট। কারণ ওই সময় তো পড়াশোনা করেই অনেক
একটা কঠিন বিষয় ছিল। তো পড়াশোনা করেছেন, ডিগ্রি নিয়েছেন, এই সময় যতটা কঠিন তার চেয়ে আরো অনেক কঠিন ছিল ওই সময় নেওয়াটা। তোমাদেরকে আরো একটা বিষয় আমার বলে নেওয়া ভালো, যে আমরা যখন আজকের দিনে দেখতে পাই যে মানুষ ধরো পিএইচডি করছে, পিএইচডিটা কি খুব হরহামেশা দেখা যায়? হরহামেশা কিন্তু দেখা যায় না। তো তখন ধরো ওই অনার্স মাস্টার্স করাটাই পিএইচডির চেয়েও বেশি ছিল, কারণ এত শিক্ষিত মানুষ তখন ছিল না। তো আমরা যখন দেখি যে একটা মানুষ ট্যালেন্টেড হতে গেলে বা ক্রিয়েটিভ হতে গেলে তার অনেকগুলো, তার এই যে মানে তার হয় তার ড্রাগ অ্যাডিকশন থাকবে, বা তার নানা নারী কেলেঙ্কারি থাকবে, বা আরো নানা রকম অপকর্মের সাথে লিপ্ত থাকবে, এগুলো কিন্তু ফালতু কথা। যদি তোমার ইচ্ছা থাকে যে তুমি ভালো কিছু হবা, সেটা তুমি পড়াশোনাকে সাথে পাশাপাশি রেখেও তুমি অনেক বড় কিছু হতে পারো। তুমি বলতে পারো যে বিল গেটস তো ড্রপ আউট, কিংবা জাকারবার্গ তো ড্রপ আউট। ওকে কোথা থেকে ড্রপ আউট? ও কি XYZ জায়গা থেকে ড্রপ আউট? হার্ভার্ড ইউনিভার্সিটিতে ছিল দুইজনই, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়েছে। তাহলে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আগে মানে তোমার অ্যাডমিশন নেক না, পরে না হচ্ছে ড্রপ আউটের চিন্তা। তো এই জন্যে আমরা এগুলো একটু লক্ষ্য রাখবো, ঠিক আছে, আমাদের নিজেদের বেড়ে ওঠার ক্ষেত্রেও। তো তার পিতা সৈয়দ আহমদুল্লাহ ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। অল্প বয়সে মাতৃহীন হওয়া সৈয়দ ওয়ালিউল্লাহ 1941 খ্রিস্টাব্দে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ এবং 1943 খ্রিস্টাব্দে আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন। আইএ বলতে হচ্ছে তখন এটা কি, ইন্টারমিডিয়েট পরীক্ষাকে দেখবে এখনো, যেমন আমি আমার মাকেও শুনি, তিনি বয়স্ক মানুষ, আইএ পরীক্ষা মানে আইএ পরীক্ষা, এটা হচ্ছে আগে এই টার্মটা ইউজ হতো, আগে এটাকে বলা হতো আইএ পরীক্ষা। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রির জন্য ভর্তি হন, কিন্তু ডিগ্রি নেওয়ার আগে 1945 সালে তার বাবা মারা যায়। এবং তিনি বিখ্যাত ইংরেজি দৈনিক ছিল দ্য স্টেটসম্যান, এটার সাব এডিটর নিযুক্ত হন এবং সাংবাদিকতার সূত্রে কলকাতার সাহিত্যিক মহলে পরিচিত হয়ে ওঠেন। আমি কিন্তু যেই সময়ের কথা বলছি সেটা ছিল 1945, 1945 সাল। তখন কিন্তু আমাদের এই দেশভাগ হয় নাই, মানে কলকাতার কথা বলছি বা বাংলাদেশের কথা বলছি, তখন তো এটা আলাদা দেশ হয়নি, পুরাটাই ছিল একটা ভারত। মানে ইন্ডিয়া পাকিস্তান আলাদা তো হয় নাই, পরে তো আমরা 47-এর পরে আমরা পাকিস্তান হয়ে গেলাম। বাংলাদেশ তো আরো অনেক পরে, 71-এ বাংলাদেশ, 71-এর 16ই ডিসেম্বরে, এর আগে তো বাংলাদেশও ছিল না। তো যখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1945-এ তার পিতার মৃত্যু হলে তিনি বিখ্যাত ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যানের সাব এডিটর নিযুক্ত হন এবং সাংবাদিকতার সূত্রে কলকাতার সাহিত্যিক মহলে তিনি পরিচিত হয়ে ওঠেন। 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান হওয়ার পর তিনি ঢাকা এসে ঢাকা বেতার কেন্দ্রে সহকারী বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন এবং 1950 খ্রিস্টাব্দে করাচি বেতার কেন্দ্রের বার্তা সম্পাদক নিযুক্ত হন। এরপর তিনি নানা রকম ডিপ্লোম্যাটিক পজিশনে তিনি ছিলেন, কখনো নয়াদিল্লিতে, কখনো ঢাকাতে, কখনো সিডনি কিংবা করাচিতে, জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়াতে, তারপরে তিনি লন্ডনে ছিলেন এবং তিনি ফ্রান্সেও ছিলেন, অর্থাৎ প্যারিসে। তাহলে তুমি বুঝতে পারছো ওই সময়ে যেখানে মানুষ আসলে মানে বহু মানুষ ঢাকাতেই আসেন এই জীবনে, আর সেখানে উনি তখন এতগুলো দেশের এতগুলো এই ধরনের শহর, তিনি ইন্দোনেশিয়ায় গেছেন জাকার্তাতে, তারপরে তিনি লন্ডনে গেছেন, তিনি প্যারিসে গেছেন, তিনি সিডনিতে গেছেন, কিংবা তিনি অস্ট্রেলিয়াতে, তিনি করাচিতে গেছেন, কোথায় যাননি, তিনি নয়াদিল্লিতেও গিয়েছেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য তিনি পাকিস্তান সরকারের চাকরি থেকে অব্যাহতি নেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপকভাবে সক্রিয় হন। বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বেই 1971 সালের 10ই অক্টোবরে তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন। সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্যকর্ম সমগ্র বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদার অধিকারী ব্যক্তি ও সমাজের ভেতর ও বাইরের সূক্ষ্ম ও গভীর রহস্য উদ্ঘাটনের বিরল কৃতিত্ব তার। যদিও তার ধর্মবোধ সেটা বেশ প্রশ্নবিদ্ধ, এবং তার লেখা পড়লে অনেক ক্ষেত্রেই মনে হবে যে তার মধ্যে খুব সাটল ধর্মবিদ্বেষও ছিল। সেই সব আলোচনায় আমি এই মুহূর্তে যাব না, এবং অল্পবিদ্যা ভয়ঙ্করী। এই যুগে মানুষ যেহেতু অন্যান্য বইটই পড়ে না, তাই দেখা যায় যে খুব দ্রুত কমেন্ট করে দেয়, কিন্তু এই ধরনের কমেন্টগুলো করতে গেলেও আমাদের দেখা যায় একটু সময় লাগে। যেমন ধরো আমি যদি একটা কবির কথা বলি, দাউদ হায়দারের একটা বিখ্যাত বই আছে যে জলে আগুন জ্বলে। তো দাউদ হায়দার তিনি ধর্মবিরোধী একটা কবিতাই লিখেছিলেন। তো কবিতাটা লেখার পরে হচ্ছে তাকে পরবর্তীতে জাস্ট প্লেনে একা যাত্রী ছিলেন তিনি, তাকে তাড়াতাড়ি বঙ্গবন্ধু কলকাতায় পাঠিয়ে দেন। পরে সেখান থেকে তিনি, আমি যদি এই ভুল না করে থাকি, তিনি জার্মানিতে আছেন। তিনি সেখানে হচ্ছে অ্যাসাইলাম নিয়ে আর কি, আই এম নট শিওর যিনি কি হিসাবে আছেন, কিন্তু সেখানে তিনি আছেন আজকে অনেক বছর, এবং তার সে কিন্তু বাংলাদেশে আর ফিরতে পারে নাই, এবং তার কোনো পাসপোর্টও নাই এমন। তো এটা আমরা অনেকের লেখাতেই পাই,
এবং আমরা আরো একটা বিষয় দেখতে পাই, সেটা হলো আমাদের দেশে যদি একটা শ্রেণীর কথা বলি, আমাদের দেশের সবচেয়ে বড় মাইনরিটি কারা? আমাদের দেশে সবচেয়ে বড় মাইনরিটি হচ্ছে আমাদের দেশের আলেম ওলামারা, বা যারা ইসলাম ধর্মকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে চায়। এই শ্রেণীটা আমাদের দেশের সবচেয়ে বড় মাইনরিটি। কারণ এই শ্রেণীটাকে কখনো জঙ্গি ট্যাগ দিয়ে, কখনো নানা রকম নাম ধাম দিয়ে এদেরকে বসিয়ে দেওয়া হয় এবং এদেরকে কোনো কথা বলতে দেওয়া হয় না। এবং আমি এটাও জানি না যে কিভাবে সামাজিকভাবে এমন একটা চিত্র প্রতিফলিত হয়েছে আমাদের দেশে। আমার নিজের সবচেয়ে ক্লোজ কাজিন যারা, আমার দুই আপন মামাতো ভাই, আমার মামাও একজন আলেম, সো আমার মামাতো ভাই দুইজনই ওরা কোরআনে হাফেজ, কওমি মাদ্রাসায় পড়েছে, পরবর্তীতে আবার জেনারেল লাইনেও ওরা পড়াশোনা করছে। তো আমি দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কেন যেন আমাদের দেশে একটু নিচু চোখে দেখা হয়, এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ধরেই নেওয়া হয় যে এরা হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিক। তুমি অবাক হয়ে যাবা মাদ্রাসার স্টুডেন্টদের ডিসিপ্লিন দেখলে। তখন তুমি মানে ডিপ্রেসড হয়ে যাবা। তোমার মনে হবে যে তুমি কি ঘোড়ার ডিম করতেছো, তুমি রাত 2টা পর্যন্ত মোবাইল চালাও, ওর সাথে আজাইরা সময় নষ্ট করো। ওদের তো সেই সুযোগ নাই। সিগারেট ধরাবে, সিগারেট ধরাক শুধু, তারপরে দেখো যে কি হবে। তো আমাদের এই ধর্মনিরপেক্ষতা বা এই শব্দগুলোকে আমরা যখন বিভিন্ন সাহিত্যের ক্ষেত্রেও দেখি, সেটা আমরা দেখতে পাই যে জিনিসগুলোকে অনেক সময় এটা আসলে ধর্মনিরপেক্ষতার মোড়কে, বা ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম এই নামটার মোড়কে জিনিসটা বেশিরভাগ সময় হয়ে যায় ধর্মহীনতার কথা, বা কিছু কিছু সময় ধর্মকে বিদ্রূপ করা, ধর্মকে কটাক্ষ করা, বিশেষত ইসলাম ধর্মকে। এবং আমাদের সাহিত্যিকদের মাঝে, অনেক সাহিত্যিকের মাঝেই এটাকে খুব মানে বড় করে এই বিষয়টা করার একটা প্রবণতা রয়েছে, যে তারা হচ্ছে ধর্মকে একটু কটাক্ষ করা বা ধর্মকে একটু ছোট করে দেখা, এরকম একটা বিষয়াদি তাদের মধ্যে রয়েছে, যেটা কিন্তু একদম বিরল নয়, যেটা খুবই স্বাভাবিক একটা বিষয় হিসেবে তাদের মধ্যে দেখা যায়, কিন্তু এটা কোনো ক্রমেই স্বাভাবিক না। যেমন ধরো, আমি দেখছিলাম যে ফেসবুকে একজনের আইডি, আমি তার নাম মেনশন করলাম না, সে বেশ তার ফলোয়ার টলোয়ার আছে, তো সে এমন একটা পোস্ট দিয়েছে যে বাক স্বাধীনতা তখনই পূর্ণতা পাবে, বা এই দেশে তখনই বাক স্বাধীনতা যাবে যখন হচ্ছে ইসলামের নবীকে গালি দিলেও কেউ কোনো রিয়াকশন করবে না। তো এটা কিভাবে বাক স্বাধীনতা হতে পারে? এটা কিভাবে বাক স্বাধীনতা হয়? এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কথা বা কাজ? এবং ওটাতে কিন্তু অনেকে সাপোর্ট দিচ্ছে, তার মানে এই মতাদর্শের মানুষও আছে। যেমন ধরো, তোমার মা, তিনি যদি অ্যাসিডের ঝলসানো যদি হয় তার মুখটা, বা তিনি দেখতে যেমনটাই হোক না কেন, দিন শেষে সে তো তোমার মা, তোমার কাছে তো সে পরম প্রিয়, এবং সে তোমাকে যতটা ভালোবাসে, আল্লাহর পরে তোমাকে এত ভালো আর কেউ বাসতে পারে না। তো এখন কেউ যদি তোমার মাকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করে, এটা কি তোমার কাছে ভালো লাগবে? কোনো অ্যাঙ্গেল থেকে কি তোমার কাছে মনে হবে যে এটা তার বাক স্বাধীনতা? বা বাক স্বাধীনতা মানে কি এটা, যে এখন ধরো তুমি আমাকে বাপমা তুলে গালাগালি করতে পারো, তুমি আমাকে বলে বাপমা তুলে গালাগালি করলো, আমি রিয়াকশন করলাম না কিছু, এবং তুমি বলো যে এটা বাক স্বাধীনতা। এটা কি আসলে বাক স্বাধীনতা? এটা মানসিক অসুস্থতা। এটা তো সুস্থ স্বাভাবিক মানুষের, সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের কোনো মানুষের আচার আচরণ এরকম হতে পারে না, কখনোই হতে পারে না। আমরা এবারে দেখব তার গল্প উপন্যাসে একদিকে যেমন স্থান পেয়েছে কুসংস্কার ও অন্ধ ধর্মবিশ্বাসে আচ্ছন্ন, বিপর্যস্ত, আশাহীন ও মৃতপ্রায় সমাজ জীবন, অন্যদিকে তেমনি স্থান পেয়েছে মানুষের মনের ভেতরকার লোভ, প্রতারণা, ভীতি, ঈর্ষা প্রভৃতি প্রবৃত্তির ক্রিয়া প্রতিক্রিয়া। এগুলো আমরা দেখতে পাই কোথায়? এগুলো আমরা দেখতে পাই তার গল্প উপন্যাসের মধ্যে। কুসংস্কার, অন্ধ ধর্মবিশ্বাসে আচ্ছন্ন, বিপর্যস্ত মানুষের সমাজ জীবন, আবার দেখতে পাই লোভ, প্রতারণা, ভীতি, ঈর্ষা, এগুলো প্রবৃত্তি মানুষের ভেতরে কিভাবে কাজ করে। কেবল রসপূর্ণ কাহিনী পরিবেশন নয়, তার অভীষ্ট ছিল মানব জীবনের মৌলিক সমস্যার রহস্য উন্মোচন। তো এইখানে আমরা মূলত লাল সালুটা দেখতে পাবো, যে লাল সালু বলতে আমরা আসলে কি বুঝি। মাজারের মধ্যে যে লাল কাপড় বেঁধে রাখা হয়, সেটাই আসলে এখানে বোঝানো হয়েছে। যদি উনি মারা গেছেন 1971 সালে, আমাদের মুক্তিযুদ্ধ মানে দেশটা স্বাধীন হবার আগেই, হুমায়ুন আহমেদ, প্রয়াত হুমায়ুন আহমেদ লেখক, তিনি তার লেখায় এটা বেশ কয়েকবার উল্লেখ করেছেন বলে আমি দেখেছি, যে 71-এর পর এই দেশে পীর ফকিরের আনাগোনা অনেক বেড়ে যায়। পীর ফকিরের আনাগোনা কিন্তু আগেও ছিল, পীর ফকিরের আনাগোনা ছিল না বিষয়টা এমন, এবং এখনো আছে, অনেক আছে। এই ভণ্ডামি হচ্ছে শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এসব জায়গাতেই পাবা। আমি চেন্নাইয়ে মুসলিম কমিউনিটিতেও দেখেছি, চেন্নাই অনেক মাজার আছে এবং এখানে সব ভণ্ডামি চলতে থাকে। দেখলাম ঝাড়ু দিয়ে একজনের মাথার উপর ঝাড়ু রেখে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এরকম পড়তেছে একজন, এরকম ভণ্ডামি চলে। এগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে কমন। তো 71 পরবর্তী সময়ে পীরদের ব্যবসা রমরমা হয়ে যায়। কিভাবে রমরমা হয়?
ধরো কারো বাবা মুক্তিযুদ্ধে গিয়েছেন বা পাকিস্তানিরা তাকে ধরে নিয়ে গেছেন, এরপরে আর তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, তার লাশ পেলেও না হয় জানতে পারতো যে তিনি মৃত্যুবরণ করেছেন, বা তার সাথে কাউকে যে জীবিত অবস্থায় এসেছে কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে ওটাও জানতো, যা সে কোনো না কোনোভাবে জানতে পারতো। কোনো হদিস নাই। তো মানুষ তখন হন্যে হয়ে কিন্তু পীরের কাছে যায়। এখানে তোমার আরো একটা মনস্তাত্ত্বিক বিষয় বুঝতে হবে, সেটা হলো যে মানুষ দিন শেষে কিন্তু সমর্পণ চায় বা একটা পথ খুঁজে, এবং এই পথের জন্য সে যেইভাবে পারে কিন্তু মানুষ কিন্তু এটা করে। দেখো একটা সত্য কাহিনী বলি তোমাকে। বাংলাদেশেরই একজন ডাক্তার, তিনি একজন মহিলা ডাক্তার, এবং সেই ভদ্রমহিলা তার ক্যারিয়ারে তিনি প্র্যাকটিস যতটা না করেছেন, মূলত তিনি রিসার্চ বেসড কাজই করতেন। তার রিসার্চের একটা অন্যতম বিষয়বস্তু ছিল যে বাংলাদেশে ঝাড়ফুঁক তথা এই ধরনের মানে কুসংস্কারাচ্ছন্ন যেসব মানে চিকিৎসা ব্যবস্থা আছে যেগুলোর কোনো ভিত্তি নাই বৈজ্ঞানিক, এগুলো নিয়ে কাজ করা। বিধির বাম তার ছেলেটার ক্যান্সার হয়, এবং তার একটা মাত্র ছেলে, সেই ছেলেটার ক্যান্সার হবার পর তিনি নিজেই তো ডাক্তার তিনি, এবং তিনি হেন কোনো ব্যবস্থা নাই তিনি করেন নাই দেশের বাইরে। চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয় তার ছেলের চিকিৎসা প্রদান করতে, চিকিৎসা বিজ্ঞানের কাছে চিকিৎসা নাই। সেই ডাক্তার যিনি আজীবন এই কুসংস্কারাচ্ছন্ন চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে গেছেন, তিনি নিজে বিভিন্ন মাজারে মাজারে গিয়ে ধর্ণা দিতেন তখন, যে যদি তার ছেলেটাকে কোনোভাবে একটু বাঁচানো যায়। হিউম্যান নেচার এমন। সো এরকম নানা রকম বাবার উৎপত্তি 71-এর পরে আরো বেশি দেখা যেত, যে নখের ভেতরে দেখে তোমার নাকি এরকম বলে দিতে পারতো, সে নখের ভেতরে নাকি দেখতে পাইতো এইখানে আছে ওইখানে আছে, এরকম নানা রকম কিছু বলতো। এবং এটা সব অঞ্চলে এমন না, বাংলাদেশের সব অঞ্চলে মাজারের প্রচলনটা খুব বেশি দেখা যায় না, এগুলো মেইনলি বেশি দেখা যায় হচ্ছে তোমার চট্টগ্রাম অঞ্চলে। এই ভণ্ডামিগুলার একটা ভালো রকম অবস্থা দেখা যায়। আমাদের ঢাকা শহরেও আছে কিছু, এখনো আছে ঢাকা শহরে। তো এই পীর মাজার এই ভণ্ডামিগুলা নিয়েই মূলত এখানে তিনি কথা বলেছেন। তো আমরা লাল সালুটা মূলত এমন আলোকেই লেখা, আমরা এটা নিয়েই কথা বলবো। তো লাল সালু গল্প আমরা দেখব যে নয়ন মানে উনার লেখা কিছু সাহিত্যকর্ম নিয়ে দেখি। তো বহিপীর, সরি আমি কি, হ্যাঁ লাল সালু, সরি আমি আসলে না এই মানে যেমন বহিপীরটা মূলত পীর নিয়ে বলা, আচ্ছা লাল সালুটা আমরা পড়ি, আমরা দেখতে হবে ধর্মটর্ম এগুলোই আসবে। তরঙ্গ ভঙ্গ উজানে মৃত্যু সুরঙ্গ, তার গল্প গ্রন্থ উপন্যাস এগুলোর কথা বলা আছে। তো উপন্যাস আমরা এটাই তো আজকে পড়বো, লাল সালু, চলো আমরা দেখি। তো এবারে আমরা উপন্যাস নিয়ে একটু কথা বলবো। উপন্যাসটা আসলে কি? এটা আধুনিক কালের একটা বিশিষ্ট শিল্পরূপ। উপন্যাসের যে আক্ষরিক অর্থটা কি, এটা হলো উপযুক্ত বা একটা বিশেষ রূপে একটা কিছুকে স্থাপন করা, এটাকে উপন্যাস বলে। উপন্যাস হচ্ছে কাহিনী রূপ একটা উপাদান, সেটাকে আমরা ধরো যখন বিবৃত করি, মানে কাহিনী রূপ উপাদান কি, একটা কাহিনী থাকবে, ওইটাকে যখন বর্ণনা করা হচ্ছে এবং এটার একটা বিশেষ কৌশল বা একটা পদ্ধতি বা রীতি ফলো করে কিন্তু উপন্যাসকে লেখা হয়। এটা কিন্তু র্যান্ডমলি লিখে ফেলানো হয় না। আর উপন্যাসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নভেল, যেটার মানে যদি ডিকশনারি মিনিং এ যাই আবিধানিক অর্থে, সেটা হচ্ছে a fictitious prose narrative or tale presenting picture of real life of the men and women portrayed। অর্থাৎ উপন্যাসটা কি? উপন্যাসটা হচ্ছে গদ্যে লিখিত প্রোজ, এটা গদ্যে লিখিত এমন একটা বিবরণ, ঠিক আছে, গদ্যে লিখিত বিবরণ অথবা কাহিনী, টেইল কাহিনী, যার ভেতর দিয়ে প্রেজেন্টিং পিকচার অফ রিয়েল লাইফ অফ দ্য মেন অ্যান্ড উইমেন পোর্ট্রেইড, যার ভেতর দিয়ে মানব মানবীর জীবনযাপনের বাস্তবতা প্রতিফলিত হয়ে থাকে। মানব মানবের জীবনের বাস্তবতা প্রতিফলিত। কেন বলা হচ্ছে এটা ফিকটিশাস? কারণ হচ্ছে এখানে কিছুটা কল্পনার আশ্রয়ও থেকে থাকে। এখন এমন অনেক উপন্যাসই কিন্তু আছে যেটা ঐতিহাসিক উপন্যাস, যে সরাসরি ইতিহাসকে উল্লেখ করে লেখা হয়েছে, বা এমন অনেক উপন্যাস আছে যে উপন্যাসের মধ্যে তোমার ক্যারেক্টাররা হচ্ছে সেখানে যারা রিয়েল লাইফে ছিল এমন ক্যারেক্টাররা চলে আসে। যেমন ধরো হুমায়ুন আহমেদের একটা উপন্যাস মধ্যাহ্ন 1 মধ্যাহ্ন 2, এই দুটো উপন্যাসের মধ্যে কিন্তু অনেক রিয়েল ক্যারেক্টারকে তিনি নিয়ে এসেছেন যারা বেঁচে ছিলেন। বা তুমি যদি আমি যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা বলি, যেমন ধরো সেই সময় 1 সেই সময় 2, প্রথম আলো 1 প্রথম আলো 2, তো এইগুলাতে কিন্তু উনি অনেক রিয়েল ক্যারেক্টারকে নিয়ে এসেছেন। যেমন মাইকেল মধুসূদন দত্তকে এনেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এনেছেন, আরও নানা রিয়েল লাইফ ক্যারেক্টারকে এনেছেন। কিন্তু এরপরেও তিনি কিন্তু উপন্যাসের খাতিরে সেই কাহিনীগুলোকে কিন্তু অনেক জায়গাতেই অতিরঞ্জিত করেছেন। এই শব্দটা আসলে ঠিক বলা হয় না যদি বলে অতিরঞ্জিত করেছেন, কিন্তু অনেক জায়গাতেই সেখানে তোমার আমি বলবো যে কল্পনার আশ্রয় নিয়েছেন। যেমন ধরো প্রাচের কর্নেল শাহাদুজ্জামানের লেখা,
তো ক্রাচের কর্নেলের দিকে যদি তুমি তাকাও, ক্রাচের কর্নেল বইটা মূলত লেখা কর্নেল তাহেরকে নিয়ে, কিন্তু ওই বইটার সবকিছু কি সত্য? মোটেও না। ওইখানে হচ্ছে সত্যের সাথে নানা জিনিসকে তিনি, নানা রকম অনুষঙ্গকেও তিনি এনেছেন এবং নানা রকম একটা ঢঙে তিনি লিখেছেন। যেমন ধরো, আমি যদি ক্রাচের কর্নেলের উদাহরণই দিই, ক্রাচের কর্নেল বইটাতে যিনি হচ্ছেন লুৎফা অর্থাৎ কর্নেল তাহেরের ওয়াইফ ছিলেন, সো তিনি একটা বর্ণনা দিচ্ছেন যে তাদের বাসায় তখন, মানে এটা হচ্ছে পাকিস্তানে, সেখানে তাদের বাসায় মাঝে মধ্যেই আসতেন পারভেজ। পারভেজ একটা একদম জুনিয়র অফিসার ছিল, তখন মাত্র কমিশনড হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর। তো তিনি এমনভাবে লিখছেন যে একদম লাজুক একটা ছেলে আসতো আমাদের বাসায়, পারভেজ নাম। পারভেজের সাথে আজ থেকে অনেক বছর পর আমি আবার পারভেজকে দেখব টেলিভিশনে, এবং পারভেজ পাকিস্তানের মতো একটা দেশের ক্ষমতা নিয়ে নিয়েছে কু করে। উনি বলছিলেন জেনারেল পারভেজ মোশাররফের কথা। তো উনি যেইভাবে ধরো জিনিসটা এখানে বর্ণনা করলেন, এটার মধ্যে কিন্তু একটা কিছুটা নাটকীয়তা, কিছুটা এটাকে, এই ন্যারেটিভটাকে প্রেজেন্ট করার একটা স্টাইল, মানে এখানে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। তো এভাবেই আমরা দেখতে পাই একটা উপন্যাস এগিয়ে চলে বা একটা উপন্যাস এগোয়। তো আমরা উপন্যাসকে যখন দেখি যে উপন্যাস আসলে কিভাবে লেখা হয়, উপন্যাস আসলে কেন লেখা হয়, বা উপন্যাস কিভাবে কি হয়। ঐতিহাসিক উপন্যাসের কথা বলছিলাম যে কর্নেল তাহের তো ছিলেন, মানে বাস্তব জীবনে ছিলেন, তারপরে এটা এসেছে। তারপর ধরো দেয়াল, হুমায়ুন আহমেদের যে শেষ উপন্যাস দেয়াল, এই উপন্যাসটা মূলত লেখা হচ্ছে মুজিব কিলিং নিয়ে, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হত্যাকাণ্ড, এটা নিয়ে আর কি তিনি লিখেছেন। তো এইখানে ধরো তিনি অনেক নাটকীয়তার আশ্রয় নিয়েছেন। তো বাস্তবে যে একদম এক্স্যাক্টলি এমন ঘটেছে বিষয়গুলো তো তা নয়। তাই সেটা ঐতিহাসিক উপন্যাস হোক, সেটাও কখনোই পুরোপুরি সত্য না। সেখানে তোমার কিছুটা কল্পনার আশ্রয় নেওয়া হবেই, আদারওয়াইজ এটা আসলে পূর্ণতা পায় না। এই ঐতিহাসিক উপন্যাসটাও পূর্ণতা পায় না যদি কল্পনার আশ্রয় নেওয়া না হয়ে থাকে। তাই উপন্যাস হচ্ছে গদ্যে লিখিত এমন এক ধরনের বিবরণ বা কাহিনী, যেটার ভেতর দিয়ে মানবীর জীবনযাপনের বাস্তবতা প্রতিফলিত হয়ে থাকে। এখন বৈজ্ঞানিক কল্পকাহিনী হতে পারে, তখন মানবীর জীবনের বাস্তবতা প্রতিফলিত হবে না। ধরো H.G. ওয়েলসের লেখা টাইম মেশিন, সো এইটা তো অনেক বিখ্যাত একটা সায়েন্স ফিকশন। কিংবা 20,000 লিগস আন্ডার দ্য সি, জুল ভার্নের লেখা। কিংবা জার্নি টু দ্য সেন্টার অফ দি আর্থ, জুল ভার্নের লেখা। বা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, জুল ভার্নের লেখা। সো এগুলো তো অনেক ফেমাস সায়েন্স ফিকশন। সো ওখানে ধরো উনি এমন অনেক কিছু দেখিয়েছেন যেগুলো কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না। যেমন 20,000 লিগস আন্ডার দ্য সি, সেটার যে মেইন হিরোটা ছিল ক্যাপ্টেন নিমো, তার একটা ডুবোজাহাজ ছিল, ডুবোজাহাজটার নাম ছিল নটিলাস। তো সেই ডুবোজাহাজটার ভেতরে এমন সব প্রযুক্তির কথা জুল ভার্ন আজ থেকে এত বছর আগে বলেছেন, তখন কিন্তু পৃথিবীতে এইভাবে ইলেকট্রিসিটি ছিল না বা এত কিছু ছিল না। ওগুলো ছিল তার নিছক কল্পনা। এখন কিন্তু সেগুলোই পরবর্তীতে সত্য হিসেবে ধরা দিয়েছে। তো আমরা বৈজ্ঞানিক কল্পকাহিনী বাদে নর্মাল উপন্যাস যেগুলো পাই, সেগুলো কিন্তু মানবীর জীবনেরই প্রতিফলন। অর্থাৎ ধরো, যেমন আমার মনে পড়ে যে হুমায়ুন আহমেদ, ওনার একটা উপন্যাস, এটা কি তিথির নীল তোয়ালেতে ছিল না কোনটাতে, আমি ভুলে গেলাম। আমি উপন্যাসটা পড়েছি আজ থেকে প্রায় অনেক আগে, আজ থেকে প্রায় 13-14 বছর আগে। তো আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তো সেই উপন্যাসটাতে আমার মনে পড়ে যে হুমায়ুন আহমেদ 13-14 বছর না, আরো বেশি হবে, উপন্যাসটা আমি পড়েছি অ্যারাউন্ড 16 বছর আগে। সো সেই উপন্যাসটাতে এমন একটা জিনিস ছিল, ইদার হচ্ছে তিথির নীল তোয়ালে অথবা তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, এই দুইটা বইয়ের কোনো একটা হবে। তো ওই উপন্যাসটার মধ্যে যেমন একজন অভাবী বাবার কথা মেনশন করা হয়। তার মা, তার মেয়ে তাকে অনেক দিন ধরে তার কাছে একটা স্পেসিফিক পারফিউম চাচ্ছিলেন। তো ওই পারফিউমটা তিনি আসলে অর্থাভাবে, যেটা হয় একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে, স্বাদ থাকলেও সাধ্যের বাইরে স্বাদটা থাকায় সেই স্বাদটাকে পূরণ করা যায় না, তিনি পারছিলেন না। পরবর্তীতে যেটা হয় যে তিনি সেই পারফিউমটা ঠিকই কিনেন, এবং পারফিউমটা কিনে তিনি হচ্ছেন যখন আসতে নেন, তো সেটা ছিল একটা বৃষ্টির দিন, এবং তার রিক্সাটা একটা গর্তে পড়ে যায়। এই পারফিউমটা ছিল তার বুক পকেটের মধ্যে রাখা এমন, এবং সেটা হচ্ছে তার কাছ থেকে পড়ে যায় তিনি পরার পরে, এবং সেটা পরে তোমার ভেঙে যায় পারফিউমের বোতলটা, সেন্টের বোতলটা। তো এটা কি হওয়া সম্ভব না বাস্তবে? অবশ্যই হওয়া সম্ভব। এবং এই যে একটা জীবনের অংশকে বলছে, একটা জীবন কেমন হতে পারে, একটা মধ্যবিত্তের চাওয়াটা কি, একটা নিম্নবিত্তের চাওয়াটা কেমন, একটা উচ্চবিত্ত কিভাবে ভাবে, মানে মানবীর জীবনের বাস্তবতাই কিন্তু প্রতিফলিত হয় উপন্যাসে এসে।
এভাবে ব্যুৎপত্তিগত এবং আভিধানিক অর্থ বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পারি মানব মানবীর জীবনযাপনের বাস্তবতা অবলম্বনে যে কল্পিত উপাখ্যান পাঠকের কাছে আকর্ষণীয় করার জন্য বিশেষ বিন্যাস সহ গদ্যে লিপিবদ্ধ হয় সেটাই হচ্ছে গিয়ে উপন্যাস। যেহেতু উপন্যাসের প্রধান উপজীব্য মানুষের জীবন, তাই উপন্যাসের কাহিনী হয় বিশ্লেষণাত্মক, দীর্ঘ ও সমগ্রতা সন্ধানী। বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক E.M. ফরস্টারের মতে কমপক্ষে 50,000 শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত। যদিও এটা আসলে উনার মতবাদ, কিন্তু ওইভাবে উপন্যাসকে কখনোই সংজ্ঞায়িত করা যায় না। এর চেয়ে ছোট উপন্যাস রয়েছে, এর চেয়ে অনেক অনেক বড় উপন্যাসও রয়েছে। তো বিখ্যাত উপন্যাস বিশ্লেষকগণ একটা সার্থক উপন্যাসের বিভিন্ন উপাদানের কথা বলেছেন। অর্থাৎ একটা উপন্যাসকে কখন আমরা সার্থক বলতে পারি, যেমন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটা, এটা কি তোমরা জানো? একটু চ্যাটটা ওপেন করে দাও তো কাইন্ডলি মেহেদি, দেখি তোমরা জানে কিনা এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা। আর মেহেদি একটু কাইন্ডলি বিশ্বম্ভর ভাইকে বললো তো আমাকে একটু পানিটা দিতে, আমার পানিটা নেই। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটা, তোমরা আগে এটা বলো। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটা? গুগল করবেন প্লিজ, গুগল চ্যাট জিপিটি বা সার্চ করো না, নিজেরা যদি জানো তাহলে বলো। না, দুর্গেশ নন্দিনী না, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী না, না, নো, নট দুর্গেশ নন্দিনী। মেঘনাদ বধ তো প্রশ্ন ওঠে না। এই যে একটা কথা বলে দিলাম, মেঘনাদ বধ, মেঘনাদ বধ কি উপন্যাস? মেঘনাদ বধ তো কাব্য, এটা ছিল একটা এপিক, এটা মহাকাব্য। এক্স্যাক্টলি, যারা গুগল করে বের করে ফেলেছো সবাইকে ধন্যবাদ। আলালের ঘরের দুলাল, সেটা হচ্ছে প্যারীচাঁদ মিত্রের লেখা। আচ্ছা, আমরা চ্যাটটা অফ করে দিই। প্যারীচাঁদ মিত্রের আরেকটা নাম আছে, প্যারীচাঁদ মিত্র তার রিয়েল নাম না, তিনি এই ছদ্মনামটা ব্যবহার করতেন। তার প্রকৃত নাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। আলালের ঘরের দুলাল এটা হলো প্রথম উপন্যাস বাংলা সাহিত্যের, কিন্তু এটাকে প্রথম সার্থক উপন্যাস বলে না। প্রথম সার্থক উপন্যাস বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীকে। এখন তুমি বলতে পারো যে এটা কেন বলা হয় দুর্গেশ নন্দিনীকে? দুর্গেশ নন্দিনী তো তোমার বঙ্কিমচন্দ্রের লেখা, দুর্গেশ নন্দিনী তো কেন এটা সার্থক উপন্যাস? কেন হচ্ছে আলালের ঘরের দুলাল সার্থক উপন্যাস না? এর বেশ কিছু কারণ আছে, এর কারণগুলো আমরা দেখব। সেটা হলো, ধরো একটা বিষয়কে সার্থক কখন বলা হয়? সার্থক তখনই বলা হয় যখন সেটা কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে, বা সহজ কথায় সেটা কিছু কিছু বৈশিষ্ট্যকে ধারণ করে তার ভেতরে, তখন আমরা সেটাকে বলি সার্থক। এটা যেমন বলে যে আলহামদুলিল্লাহ আমার বেঁচে থাকা সার্থক। মানুষ কখন বলে? যখন হয়তোবা তার জীবনে অনেক সফল কিছু ঘটেছে বা এমন কিছু হয়েছে, তখন আমরা সেটাকে বলি, তাই তো? সো বিখ্যাত উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের বিভিন্ন উপাদানের কথা বলেছেন। তো সেগুলো কি, চলো আমরা দেখি। প্লট বা আখ্যান, উপন্যাসের একটা প্লট থাকবে। যেমন ধরো হতে পারে সেটা একাত্তর নিয়ে লেখা, বা একাত্তরই কোনো কথা নাই, মানে যে কোনো কিছু নিয়ে, যে কোনো একটা প্লট নিয়ে লেখা উপন্যাসটা, কোনো না কোনো একটা কাহিনী বা কোনো না কোনো একটা জিনিসের উপর ভিত্তি করে সেটা হবে। সেখানে অনেকগুলো চরিত্র থাকবে সেই উপন্যাসের মধ্যে, ক্যারেক্টাররা, সেখানে চরিত্রদের মধ্যে নানা রকম সংলাপ থাকবে, তাদের কনভারসেশন, এবং তাদের পরিবেশের বর্ণনা থাকবে, এবং উপন্যাসটার একটা লিখন শৈলী থাকবে, একটা স্টাইল থাকবে, একটা স্টাইলে সেটা লেখা হবে। এবং উপন্যাসটার মধ্যে অবশ্যই লেখকের সামগ্রিক জীবন দর্শন প্রকাশিত হবে। অবশ্যই সামগ্রিক জীবন দর্শন প্রকাশিত হবে উপন্যাসটার মধ্য দিয়ে। তোমাদেরকে এটার আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। ধরো আমি ক্রাচের কর্নেল বইটার কথাই বলছিলাম। ক্রাচের কর্নেল বইটার লেখাকার, বইটা হচ্ছে ডক্টর শাহাদুজ্জামানের লেখা। ডক্টর শাহাদুজ্জামান এখন তিনি বাংলাদেশেও ক্লাস নেন ব্র্যাক ইউনিভার্সিটিতে। নট শিওর এই মুহূর্তে উনি আর কি ইয়েতে আছেন নাকি ইউএসএতে, বাট উনি ইউকেতে, উনি অনেকদিন গ্লাসগো ইউনিভার্সিটির টিচার ছিলেন। যদি উনি একজন ডাক্তার, কিন্তু উনি আসলে উনার মানে অ্যাজ ফার এজ আই নো উনি একজন ডাক্তার, বাট উনি ফিজিশিয়ান হিসেবে ওনার ক্যারিয়ার করেন নাই, উনি রিসার্চ, পড়ানো, এগুলোতেই তিনি ছিলেন। তো আমাদের এই সময়ের বাংলা সাহিত্যে বাংলাদেশি আমার মতে শ্রেষ্ঠ ঔপন্যাসিক হচ্ছে ডক্টর শাহাদুজ্জামান। ওনার চেয়ে ভালো এই মুহূর্তে বাংলা সাহিত্যে কেউ লিখে না। সাদাত হোসেন বেশ ভালো লিখেন, অনেকাংশেই ভালো লিখেন, কিন্তু শাহাদুজ্জামানের লেখার ভারটা অনেক বেশি। তো শাহাদুজ্জামান যখন ক্রাচের কর্নেল লিখেছেন, লেখাটা পড়লেই বোঝা যায় যে তিনি কর্নেল তাহেরের প্রতি, যিনি এটার মূল চরিত্র, উনি অনেক ওটার প্রতি একটা বায়াসড ছিলেন এবং ঝুঁকেছিলেন। এটা কিন্তু প্রমাণিত হয় যে উনার এই সামগ্রিক জীবন দর্শনটা তখন বোঝা যায় যে উনি নিজে একজন লেফটিস্ট, বামপন্থী লোক, এবং উনি সমাজতন্ত্রে বিশ্বাস করেন। এটা ওনার লেখাটা পড়লেই বোঝা যায় যে উনি সমাজতন্ত্রে বিশ্বাস করেন বলেই তার
জীবন দর্শনটা এমনভাবে ফুটে ওঠে। বা ধরো তুমি যদি মোহাম্মদ জাফর ইকবালের লেখা পড়ো, মোহাম্মদ জাফর ইকবালের লেখায় দেখবা যে ভিলেনটা বেশিরভাগ সময় ভিলেনটার দাড়ি থাকবে, টুপি থাকবে, এবং ভিলেনটা ইসলামিক কোনো একজন মানুষ হবে। তো ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল কিন্তু একজন চূড়ান্ত রকম ইসলাম বিদ্বেষী মানুষ, এটা তার জীবন দর্শনে বোঝা যায়। তিনি নাস্তিক কিনা সেটা আমি জানি না, তিনি নাস্তিক কি আস্তিক সেটা আমি জানি না, কিন্তু তিনি প্রচন্ড রকম ইসলাম বিদ্বেষী ভণ্ড ভণ্ড ধরনের একটা মানুষ। তো তুমি তার জীবন দর্শনে, তুমি তার মানে তার লেখা পড়লেই বুঝবা যে তিনি খুব সূক্ষ্মভাবে তিনি ইসলামকে কটাক্ষ করছেন বা তিনি ইসলামকে ছোট করে দেখাচ্ছেন। তো তুমি কিন্তু এটা দিয়েও বুঝতে পারো যে তার সামগ্রিক জীবন দর্শনটা কেমন, মানে উনি আসলে কিভাবে চিন্তা করেন, উনি আসলে কিভাবে ভাবেন। বা ধরো যারা আরিফ আজাদের লেখা পড়ছো, আরিফ আজাদের লেখা পড়লে বোঝা যায় যে তিনি খুবই ইসলামপন্থী একজন মানুষ। তার কিন্তু নন ইসলামিক বইও আছে, খুব অল্প যদিও যেগুলা, কিন্তু তার যেই বই তুমি পড়ো, ধরো তিনি হচ্ছেন মানে ইসলামপন্থী, উনি যাই বলছেন সেগুলোর মধ্যে তিনি ধর্মকে আনছেন বা নানাভাবে ইসলামকে আনছেন, এটা তুমি তার লেখার মধ্যে তুমি বুঝতে পারো। তো আমি এই কথাগুলো কেন বলছি, একটা উপন্যাস পড়লে ভালো মতো বোঝা যায় আদৌ যে সেই লেখকের জীবন দর্শনটা আসলে কেমন, সেই লেখক আসলে কি চায়, আসলে উনি কিভাবে দেখে, কিভাবে না দেখে। আমি একটা বই পড়ছিলাম কয়েকদিন আগে, যদিও সেটা উপন্যাস নয়, সেটা হলো গিয়ে বিভিন্ন ফিচার যেগুলো প্রকাশিত হয়েছিল মিড 90s-এ, 1994 থেকে 1996-এর সময়কালে, আহমদ ছফার লেখা। বইটার নাম হচ্ছে নিকট ও দূরের প্রসঙ্গ। এই বইটার কথা আমি অন্য একটা ক্লাসেও সেদিন বলছিলাম। ওই বইটার মধ্যে আহমদ ছফা এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, আমি অবাক হয়ে গেলাম। উনি আর্লি 2000-এ মারা গেছেন আহমদ ছফা, যেগুলোর বেশিরভাগ ঘটে গেছে অলরেডি এবং সত্য। যেমন আমাদের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্কটা কেমন হতে পারে, কি হতে পারে, এগুলো নিয়ে উনি এমন কিছু ওই সময় উনি বেশ কিছু আশঙ্কা করেছিলেন যেগুলো কিন্তু ঘটবে যদি এমনি চলতে থাকে। আমি অবাক হয়ে দেখলাম যেগুলো তো অনেক অনেক বেশ কয়েক বছর হলে এগুলো অলরেডি ঘটে গেছে। তো উনার লেখা পড়লে, যেমন উনার উপন্যাস পড়লে তুমি উনার জীবন দর্শন বুঝতে পারবা। বা ধরো রবীন্দ্রনাথের উপন্যাস পড়লে তুমি রবীন্দ্রনাথের জীবন দর্শন বুঝতে পারবা। বা ধরো শরৎচন্দ্রের লেখা পড়লে তুমি বুঝতে পারবা। যেমন ধরো শরৎচন্দ্রের লেখা পড়লে তুমি স্পষ্ট বুঝতে পারবা যে শরৎচন্দ্র তৎকালীন হিন্দু সমাজের যে কুসংস্কারগুলো ছিল সেগুলাকে সব সময় তিনি এগুলোর বিরুদ্ধে কথা বলতেন এবং এগুলোকে কটাক্ষ করতেন। যেমন ধরো উনার একটা বিখ্যাত ডায়লগ, মানে উনার লেখা একটা বিখ্যাত লাইন আছে মহেশ গল্পে, যে আমর ছুঁয়ে ফেলবি নাকি, আমর ছুঁয়ে ফেলবি নাকি। বা যখন হচ্ছে আমরা দেখি যে আমিনা, মহেশ গল্পের আরেকটা যে ফিমেইল ক্যারেক্টার থাকে, গফুর যে মেইল ক্যারেক্টারটা থাকে, ওরা তো ওখানে একটা মুসলিম পরিবার থাকে। তো যেহেতু তখন জাতপাতের বিভেদটা অনেক বেশি, তো ওদেরকে যেইভাবে ট্রিট করা হয় ওখানে, এটা কিন্তু খুবই নির্মমভাবে ট্রিট করা হয় ওদেরকে, ভালো মতো ওদের সাথে আচার আচরণ করা হয় না। তো এটা কিন্তু আমরা দেখতে পাই ওই লেখাটার মধ্যে। কিংবা আমরা যদি শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ পড়ি, তখনও কিন্তু আমরা বুঝতে পারি যে শরৎচন্দ্রের জীবন দর্শনটা কেমন, উনি আসলে কিভাবে লিখতেন, উনি আসলে কিভাবে বোঝাতে চাইতেন। বা ধরো তুমি হুমায়ুন আজাদের লেখা পড়লা, হুমায়ুন আজাদের লেখা তুমি পড়লেই বুঝবা যে উনি উনার জীবন দর্শনের মধ্যে, ওনার জীবন দর্শনের মধ্যে অনেক কিছুই ছিল। ধর্মকেন্দ্রিক জীবন দর্শনের কথা বললে উনি নাস্তিক, এটা তুমি ওনার লেখা পড়লেই বুঝতে পারবা যে উনি নাস্তিক, নাস্তিক ছিলেন আর কি হুমায়ুন আজাদ। এবং হুমায়ুন আজাদ নিঃসন্দেহে অনেক ভালো কবি, তার কবিতার কোয়ালিটি নিয়ে কথা বলছি না। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলি, যে বাংলাদেশে আমার সবচেয়ে প্রিয় কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নাস্তিক ছিলেন এবং এটা তিনি তার কবিতায়, তার লেখায়, নানা জিনিসে তিনি এটাকে প্রকাশ করেছেন। যেমন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটা কবিতা আছে, পারলৌকিক মূলো, পারলৌকিক মূলো নাকের ডগায় কেবলই উড়ায় ধুলো, এই ধরনের লাইন। তো তাহলে এর কি বোঝাচ্ছেন তিনি? তো তিনি তো হচ্ছেন তোমার মানে ধর্মে যে তিনি বিশ্বাস করেন না, এটা তো তার লেখা পড়েই বোঝা যাচ্ছে। তো সেটা উপন্যাস পড়ে আমরা আরো ভালো মতো বুঝতে পারি একজন লেখকের সামগ্রিক জীবন দর্শনটা কেমন, একজন লেখকের সামগ্রিক জীবন দর্শনটা কেমন। কিন্তু এখানেও আবার কিছুটা সীমাবদ্ধতা আছে। কেমন সীমাবদ্ধতা আছে? সেই সীমাবদ্ধতাটা অনেক সময় লেখকের জীবনকে দেখলে বোঝা যায়। আমরা আবার ফিরে যাই আমার শৈশবের, কৈশোরের খুব প্রিয় একজন লেখক, যার প্রকাশিত অন্তত 90-95% বই আমি পড়েছি, মোহাম্মদ জাফর ইকবাল। সো তিনি যেই পরিমাণ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছেন বা তার লেখায় মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় তিনি তো একজন তাগড়া যুবক। তিনি কোথায় ছিলেন? তিনি যাত্রাবাড়িতে তার এক আত্মীয়ের বাসায় গর্তে লুকিয়েছিলেন।
আচ্ছা, এটার প্রমাণ কোথায়? ডক্টর রাফান আহমেদের লেখা একটা বই আছে ভাবনার মোহনায়, ওই বইয়ে একটা চ্যাপ্টার আছে জাফর ইকবাল নামা। তো ওই চ্যাপ্টারের মধ্যেই তিনি উল্লেখ করেছেন যে তিনি সব প্রমাণাদি সহ, হুমায়ুন আহমেদ তার আত্মজীবনীমূলক বই বল পয়েন্টে ওর কোনো একটাতে তিনি এটা লিখেছেন, আমি নিজেও পড়েছি ওটা। সো ওখানে তিনি লিখেছেন এমন যে আজকে দেশ স্বাধীন, মানে আমি এক্স্যাক্ট লাইনটা বলতে পারবো না, বাট আমি প্যারাফ্রেজিং করে বলছি, সামারিটা বলছি কি লিখেছেন হুমায়ুন আহমেদ। আজ দেশ স্বাধীন মানে আজকের বাতাসটা মুক্ত, আজকের দিনটা আর অন্য 8-10টা দিনের মতন, এরকম খুব সুন্দর সুন্দর কথা বলে। তারপর আমি যাই আমার ছোট ভাই জাফর ইকবালকে খুঁজতে যাই, শুনেছি ওনাকে যাত্রাবাড়িতে আমাদের এক আত্মীয়ের বাসায় গর্তে লুকিয়ে আছে। ডিরেক্ট হুমায়ুন আহমেদের লেখা এটা। জাফর ইকবাল উনার একটা বইয়ে উনি আবার এইভাবে লিখছেন লেখাটাকে যে আজকে দেশ স্বাধীন এই সেই। তখন সে এবং তার কিছু আত্মীয়, সে কিছু বাচ্চা কাচ্চা নিয়ে সেরকম দিছে, সে যেহেতু কিশোরদের নিয়ে লিখতো, ট্রেঞ্চে লুকিয়ে আছে আমরা, ট্রেঞ্চ থেকে বের হয়েছি। সে এটাকে একটু একটা থ্রিলিং বা একটা রহস্যজনক ব্যাপার আনার জন্য শব্দটাকে বললো ট্রেঞ্চ, ও ছিল গর্তে, ঠিক আছে, এটা বললো ট্রেঞ্চে লুকিয়েছিলাম, ট্রেঞ্চ থেকে বের হয়েছি। তো তুমি তার বই দেখে কিন্তু তার জীবন দর্শন বুঝবা না। তার বই দেখে মনে হবে একটা, কিন্তু দেখবা যে তার জীবনে তো একদম ভিন্ন একটা মানুষ। তো এটাও কিন্তু হয়, এটাও হয় না তা না। এটা শুধু জাফর ইকবালের ক্ষেত্রে না, আর অনেক মানুষের ক্ষেত্রে হয়। তোমাদের কাছে একটা লেখকের কথা বলে দিব, জীবনে আর কারো লেখা পড়ো আর না পড়ো, এই একটা মানুষের লেখা যদি তুমি না পড়ো, তাহলে আমি বলবো যে আমাদের সাহিত্য পাঠের 16 আনাই মিছে। তিনি হলেন ফ্রান্স কাফকা। সো তোমরা এখন অনেক ছোট, ফ্রান্স কাফকার লেখা পড়ে আমার মনে হয় না তোমাদের কারোরই ভালো লাগবে। নামটা লিখে রাখো, আজকে না পড়লে অন্তত আজ থেকে কয়েক বছর পরে পড়ো, এবং তোমরা আমাকে থ্যাঙ্কস দিবাই যখন ফ্রান্স কাফকার লেখা তোমরা পড়বা। এবং একটা বই আছে, তার 3টা বই আমরা মেনলি পাই, তো সেটা হচ্ছে লেটার্স টু মিলেনা। সো জাস্ট চিঠি, বইটাতে তিনি মিলেনাকে চিঠি লিখেছেন, চিঠিগুলারই সংকলন বইটা। তো বইটা পড়ো, বইটা পড়লেও দেখবা ফ্রান্স কাফকার, ফ্রান্স কাফকার বইয়ের ইংলিশ অনুবাদগুলা পড়লে ভালো। আর বাংলাদেশে মাসুর আরেফিন তিনি ফ্রান্স কাফকার বইগুলাকে অনুবাদ করেছেন, বেশ কয়েকটা বইকে। আমার পুত্ররা, এটা তিনি বোধহয় প্রথম অনুবাদ করেন 2013-তে বা 14-তে, 13-তে অনুবাদ করেন। তো 13-র বইমেলাতেই আসে বইটা আমার যতদূর মনে পড়ে। তো তার বাংলাগুলোও পড়তে পারো চাইলে, কারণ ফ্রান্স কাফকা তো লিখেছেন জার্মান ভাষায়। ফ্রান্স কাফকা তার সাহিত্যকর্মের 90% আগুন দিয়ে পুরাই দিচ্ছে। সো ফ্রান্স কাফকা কে নিয়ে কেন এত মাতামাতি করা হয় পৃথিবীর ঔপন্যাসিকদের মধ্যে, আমি যখন প্রথম ফ্রান্স কাফকা পড়ি 2013-14 সালে, আমার কাছে খুবই একটু ভালো লাগে না এই বাংলা অনুবাদ পড়ে, আমার কাছে খুবই বোরিং লাগছে যে এত মাতামাতি কেন ফ্রান্স কাফকাকে নিয়ে। তো যখন ফ্রান্স কাফকা পড়বা আর একটু বয়স হবার পরে, তখন আসলে তুমি এটার মাহাত্ম্য বুঝতে পারবা যে ফ্রান্স কাফকাকে নিয়ে এত মাতামাতি করার কারণ কি। আমার মনে হয় যে না, এত মাতামাতি করা জাস্টিফাইড, এই লোকটাকে নিয়ে, এই লোকের ডিজার্ভ করে, এই লোক অতটা ভূমিকাই পালন করেছে, বা এই লোকের লেখা অতটাই ধার বহন করে। চলো আমরা চলে যাই আমাদের পরের অংশে। প্লট বা আখ্যান বলতে কি বোঝানো হয়? উপন্যাসের ভিত্তি এটা হচ্ছে দীর্ঘ কাহিনী, যেখানে মানবীর বা ব্যক্তির সুখ দুঃখ, হাসি কান্না, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন কিংবা স্বপ্নকে ভাঙা, ঘৃণা ভালোবাসা, এই ঘটনাগুলো প্রাধান্য পায়। উপন্যাসের প্লট বা আখ্যান হয় সবসময় সুপরিকল্পিত এবং খুবই সাজানো গোছানো। প্লটের মধ্যে ঘটনা থাকে এবং চরিত্রের ক্রিয়াকাণ্ডকে এমনভাবে বিন্যস্ত করা হয় যাতে সেটা বাস্তব জীবনকে প্রতিফলিত করে এবং কাহিনীকে আকর্ষণীয়, আনন্দদায়ক ও বাস্তবোচিত করে তোলে, সেটাকে বাস্তবোচিত করে তোলে। ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হয় তো একটা সমাজের সম্পর্ক, তাই না? আমার চাচা আছে, আমাদের এলাকায় থাকে, আমার খালা, আমার মামা, ওই তো আমার প্রতিবেশী, আমার ভাই, আমার ফুফাতো ভাইরা আছে। এইভাবেই তো হয় আত্মীয়তাটা, বা একটা সমাজের সৃষ্টি হয়। আমার কলিগসরা আছে। আচ্ছা, আমি একটু চ্যাটটা ওপেন করে দিয়ে তোমাদের কাছে জানতে চাই যে ক্লাসটা কেমন লাগছে, যেভাবে আমরা পড়াচ্ছি, ইজ এভরিথিং গোয়িং ফাইন? তোমাদের কাছে ভালো লাগছে? হ্যাঁ, ক্লাসটা আমরা যেভাবে নিচ্ছি। চ্যাটে কমেন্ট করো ফার্স্ট, চ্যাটে জানাও কেমন লাগছে তোমাদের কাছে। চ্যাট কিন্তু ওপেন করে দেওয়া আছে, কথা বলো, তোমাদের কাছ থেকে জানতে চাই কেমন লাগছে আজকের ক্লাসটা যেভাবে আমি পড়াচ্ছি। সৈয়দ ওয়ালিউল্লাহ যদি কয়েক বছর বাঁচতেন তবে তিনি ঔপন্যাসিক হিসেবে শরৎচন্দ্র, আমি জানি না আবার তুমি কয়টা বই পড়েছো সৈয়দ ওয়ালিউল্লাহ, কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহকে আসলে শরৎচন্দ্রের ধারে কাছেও তুলনা করা যায় না। শরৎচন্দ্রের মতো কথা সাহিত্যিক, ওটা এক পিসি বাংলা সাহিত্যে জন্মেছিলেন। তার কাছাকাছি কথা সাহিত্যিক বললে অনেক ক্ষেত্রে হুমায়ুন আহমেদের কথা সাহিত্য অনেক সুন্দর।
হুমায়ুন আহমেদের হয়তোবা লেখা খুব সস্তা দরের ছিল, বাট কথা সাহিত্য খুব সুন্দর। হুমায়ুন আহমেদের বেশ কিছু ভালো বই আছে নিঃসন্দেহে, জ্যোৎস্না জননীর গল্প কিংবা নন্দিত নরকে, সৌরভ, নির্বাসন, এগুলো খুব ভালো। বাট হুমায়ুন আহমেদ পরবর্তীতে টাকার জন্য বিক্রি হয়ে যাওয়া একজন লেখক। সো এটা আসলে, এই তুলনাটা আসলে যায় না শরৎচন্দ্রের সাথে সৈয়দ ওয়ালিউল্লাহর তুলনাটা। ফয়সাল, আমরা নামাজের বিরতিটা আলাদা করে দিব না এখন, আমরা ইনশাল্লাহ ক্লাসটা দেখি কতদূর কি টানতে পারি। কিন্তু আমি আজকে উপন্যাসে যাব না, আজকে আমি কথা বলবো হচ্ছে মেইনলি আমাদের এইসব ইন্ট্রোডাকশন নিয়েই আজকে আমরা কথা বলবো। আচ্ছা, ক্লাসটা ভালো লাগছে, যাক ভালো লাগলে আলহামদুলিল্লাহ। ক্লাসটা বলছে বারবার আটকায়, সুমাইয়া বলছে, সুমাইয়া তোমার ইন্টারনেট কানেকশনের প্রবলেম, আমরা এখানে একদম খুব সুন্দর করে একদম খুবই ফাস্ট ইন্টারনেট শিক্ষক ক্যাম্পাসে, এবং এখানে সবই আধুনিক সরঞ্জামাদি যাতে তোমরা একদম স্মুথলি ক্লাস করতে পারো। আমাদের এখান থেকে অডিও, ভিডিও, ইন্টারনেট কানেকশন, এভরিথিং ইজ পারফেক্ট, এভরিথিং ইজ পারফেক্ট। মুশতাক আহমেদ একটা প্রশ্ন করেছে, এত বড় ঔপন্যাসিক থাকার সত্ত্বেও ধর্ম সম্পর্কে এত কম জ্ঞান কেন? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা হালকা কথা বলবো, তারপরে আমরা যাব। ঠিক আছে, পীর মানে ভণ্ড এটা তো বললে আমাদের গুনাহ হবে। পীর মানে কখনোই ভণ্ড না, এটা হচ্ছে মানে এই বেশ ধরে যারা হচ্ছে ভণ্ডামি করে আর কি। আচ্ছা এনিওয়ে, আমরা হচ্ছে শুরু করছি। মেহেদি, একটু কাইন্ডলি একটা কষ্ট করে একটা কাজ করো, তুমি একটু ওই বিশ্বম্ভর ভাইকে বলে আমার মোবাইলটা একটু নিয়ে আসতে, উপরে আছে আমার টেবিলে। ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হয় সমাজ সম্পর্ক। চারটা পজ করে দিচ্ছি আবার। এই সম্পর্কজাত বাস্তব ঘটনাবলী নিয়েই উপন্যাসের কাহিনীটা নির্মিত হয়, আর ব্যক্তির আচরণ, ভাবনা এবং ক্রিয়াকাণ্ডটাই হয়ে ওঠে কি, হয়ে ওঠে উপন্যাসের প্রধান বর্ণনীয় বিষয়। তো উপন্যাসের এই ব্যক্তি চরিত্র বা ক্যারেক্টার, ক্যারেক্টার কাকে বলে একটা উপন্যাসে? এই যে যারা হচ্ছে ধরো উপন্যাসের বিভিন্ন রোলগুলো প্লে করতেছে, এদেরকে বলে। আচ্ছা, মাঝে একজন প্রশ্ন করছে যে অনেক বড় লেখক বা সাহিত্যিক হয়েও ধর্ম সম্পর্কে তাদের এমন মতামত কেন? অনেক বড় লেখক সাহিত্যিকের কথা জানতে চাও? বাংলা সাহিত্যে এত বড় লেখক সাহিত্যিক জন্মায় নাই। এখন আমি ধরো যার কথা বলবো আইজাক আজিমভ। তুমি যদি মানে সায়েন্স ফিকশনের কথা বলো, তাহলে আইজাক আজিমভের চেয়ে মানে বড় কোনো সায়েন্স ফিকশন রাইটার ইতিহাসে জন্মায়নি। আইজাক আসিমভকে জিজ্ঞাসা করেছিলেন একজন সাংবাদিক যে আপনি তো যেহেতু মানে বৈজ্ঞানিক উপন্যাস এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং এগুলো নানা কিছু নিয়ে লিখেন, এত ফেমাস ফেমাস বই আপনার, সো হোয়াটস ইউর থট অন দ্য লাইফ হিয়ার আফটার? আখিরাত নিয়ে আপনার চিন্তা কি, বা মৃত্যুর পরবর্তী যুগ? সে বলছে নাথিং, যে আইল টার্ন ইনটু আ ডাস্ট, আইল টার্ন ইনটু ডাস্টস। এটা ছিল তার অ্যান্সার, যে আমি জাস্ট ধুলা হয়ে যাবো আর কিছু না, আই ডোন্ট বিলিভ ইন দ্য লাইফ হিয়ার আফটার। এখন এটা ছিল তার চিন্তা, তার দর্শন। তো মানুষ বড় লেখক হলে বা মানুষ বড় রাজনীতিবিদ হলে বা বড় অমুক তমুক হলে যে মানুষ ধর্ম সম্পর্কিত তার অনেক গভীর জ্ঞান থাকবে, এইটার যুক্তি কি? এটা তো একটা অযৌক্তিক কথা, মানে একদম পিওর একটা অযৌক্তিক কথা। এটার তো কোনো ব্যাখ্যা নেই এই কথাটার। সো এখানে আসলে কিছুই বলার নেই, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, এটাই। এনিওয়ে, অনেকে মনে করেন উপন্যাসে ঘটনাই মুখ্য, চরিত্র সৃষ্টি গৌণ, কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা এবং চরিত্র এরা পরস্পর নিরপেক্ষ না, একটা অন্যটার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। চরিত্র যদি না থাকে তাহলে তুমি কিভাবে বলতে পারো যে চরিত্র সৃষ্টিটা গৌণ কিন্তু ঘটনাটা হচ্ছে মেইন না? তোমাকে হুমায়ুন আহমেদের একটা কালজয়ী উপন্যাসের কথা বলি, সেটা হলো গিয়ে কোথাও কেউ নেই। কোথাও কেউ নেই উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র বাকের ভাই, এই বাকের ভাই চরিত্রটা এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিল যে মানুষ বাকের ভাই যেই স্টাইলগুলো ফলো করতেন, আমি নাটকটা দেখি নাই কোথাও কেউ নেই, নাটকটা তো বহু আগের নাটক, এটা আমার জন্মের আগের নাটক। তো সেই বাকের ভাইয়ের কিছু স্টাইল ছিল, যেমন উনি হচ্ছে তোমার চাবির রিং ঘুরাইতো, এবং চাবির রিং ঘুরাইতো যখন, তখন হচ্ছে হাওয়া মে উঠতা যায় মেরা লাল দুপাট্টা, এই গানটা বাজতো। তারপরে ধরো উনি সানগ্লাস পরতেন এবং উনি খুবই ড্যাশিং জ্যাকেট পরতেন। ওইসব জ্যাকেট হয়তো এখনকার দিনে আমরা পরি না, এই ধরনের জ্যাকেট বা এই ধরনের স্টাইল, তো ওই সময় ওটাই ছিল হালের ফ্যাশন। তো একটা উপন্যাসের ক্যারেক্টার অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট মানে অনেক ইম্পর্টেন্ট হতে পারে। যে উপন্যাসের এমন অনেক ক্যারেক্টার আছে যেই ক্যারেক্টারগুলো মানুষের মনে জায়গা নিয়ে নিয়েছে, অনেক গল্পের ক্যারেক্টারও এমন আছে। যেমন ধরো তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওই মহেশেই যায় আবার, গফুর, আমিনা, এই ক্যারেক্টারগুলা। কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের কল্যাণী, রবীন্দ্রনাথ ঠাকুরের কল্যাণী ক্যারেক্টার, একটা রেলওয়ে স্টেশন আছে তোমার এই পশ্চিমবঙ্গে, আমি নিজে দেখছি, এটা কল্যাণী রেলওয়ে স্টেশন। সো তোমার সেই
আমি যেটা বলছিলাম শরতের গফুর আমি না, ভূপেন হাজারিকার একটা গান আছে, শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না, হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমি না, তুমি জানো না, শরৎবাবু এ চিঠি পাবে কিনা জানি না। ভূপেন হাজারিকা এই গানটা লিখেছেন, মানে ভূপেন হাজারিকা এই গানটার কথা বলছেন। ভূপেন হাজারিকা কিন্তু নিজে একজন ভূপেন হাজারিকা কিন্তু নিজে একজন আহ, আসামিজ, মানে তিনি কিন্তু অসমিয়া, বাঙালি না, উনি হচ্ছেন আসামের, এবং আসামের বাঙালিও না। তিনি তাকে কি আসামের বাঙালি বলা যায় কিনা, কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। তো এই গানগুলোও কিন্তু মূলটা বাংলাতে না, মূলটা হচ্ছে অসমিয়াতে। যাই হোক, আমি যেটা বলছিলাম, এই যে উনি যেটা বললেন যে শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, শরৎবাবুটা কি? শরৎচন্দ্র। তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে? কোন গফুর মহেশটা কে? ওই তোমার মহেশ গল্পের যেই গফুর এবং মহেশ, হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমি না, তুমি জানো না, শরৎবাবু এ চিঠি পাবে কিনা জানি না। আমরা দেখি যে ভালো মন্দ, শুভ অশুভ, সুনীতি দুর্নীতি প্রভৃতির এই যে দ্বন্দ্বাত্মক যে বিন্যাস, এখানেই মানুষ সমগ্রতা অর্জন করে এবং এ ধরনের মানুষই চরিত্র হিসেবে সার্থক বলে বিবেচিত হয়। আমরা দেখি যে যদি একদম প্লেন কোনো কেউ একদম প্রপারলি ছোটবেলা থেকে পড়াশোনা করে ডিসিপ্লিন থেকে খুব ভালো রেজাল্ট করে বিসিএস ক্যাডার হয়েছে, ওই ধরনের ক্যারেক্টার আসলে আমাদের কাছে পূর্ণতা পায় না। যেমন হুমায়ুন আহমেদের একটা অনবদ্য ক্যারেক্টার হচ্ছে হিমু। এ শহর এখনো হিমু হতে চায়, তাই না? যে খালি পায়ে হাঁটবে, হলুদ পাঞ্জাবি পরে ঘুরবে, এবং হিমুর একটা প্রিয়তমা থাকবে। আবার তাকে কি হিমুর প্রেমিকা বলা যায়? রূপাকে ঠিক বলা যায়, আবার বলাও যায় না। তারপরে হিমুর আবার কিছু তোমার মানে কিছু অদ্ভুত ক্ষমতা থাকবে, সে কিছু কিছু সময় ভবিষ্যতের আঁচ পায়, ভবিষ্যৎ দেখতে পায়। এই যে এরকম একটা উদ্ভট ক্যারেক্টার, এবং হুমায়ুন আহমেদের লেখার মধ্যে কিন্তু আবার এরকম সম্মোহনী ব্যাপার আছে। হিমু যখন তুমি পড়বা, তোমার নিজের ইচ্ছা হবে হিমু হয়ে যাইতে। তুমি যখন মিসির আলী পড়বা, তোমার নিজের মনে হবে তুমি মিসির আলী হয়ে যাবা। তো এই ধরনের সম্মোহনী ক্ষমতাওয়ালা ক্যারেক্টার বানানো, এটা কিন্তু এত সহজ না। হুমায়ুন আহমেদের এই হিমুর কথাই ধরো, মিসির আলীর কথাই ধরো, কিংবা এরকম আসলে আরো অনেক ইয়ের কথা বলা যায়। ফ্রাঙ্কেনস্টাইনের কথা বলা যায়, যে ফ্রাঙ্কেনস্টাইনটা ওয়ার্ডই হয়ে গেছে রীতিমতো। যে ধরো যখন কেউ অনেক মনস্টারের মতো বা দৈত্যের মতো কোনো কিছু করে, ঠিক আছে, যেটা অনেক ক্ষতিকর, ওখানে ফ্রাঙ্কেনস্টাইন শব্দটা ব্যবহার করা হয়, যেন ফ্রাঙ্কেনস্টাইন একটা ক্যারেক্টার। তো উপন্যাসের ঘটনা প্রাণ পায় চরিত্রগুলোর পারস্পরিক সংলাপে। যদি চরিত্রগুলোর যেই ধরনের সংলাপ থাকে, যেই ধরনের তাদের ভেতরকার কথাবার্তা থাকে, সেখান থেকে কিন্তু একটা উপন্যাস প্রাণ পায়, উপন্যাসের ঘটনাটা। যে কারণে ঔপন্যাসিক সবসময় সচেষ্ট থাকেন স্থান কাল অনুযায়ী চরিত্রের মুখে ভাষা দিতে। স্থান কাল অনুযায়ী কেন? কোন সময়ের, এটা গুরুত্বপূর্ণ, এবং কোন স্থানের, এটাও গুরুত্বপূর্ণ। তুমি উপন্যাসটা লিখছো গ্রামের মানুষদের নিয়ে, অবশ্যই সেখানে তুমি ওইটা যেই অঞ্চলের, তাদের ওই অঞ্চলের ভাষা আসবে। যেমন ধরো সৈয়দ শামসুল হকের লেখা, সৈয়দ শামসুল হকের লেখা পড়লেই বোঝা যায়, সৈয়দ শামসুল হক নিজে তো উত্তরবঙ্গের ছিলেন, যে রংপুর অঞ্চলের মানুষের ভাষার মতো তার লেখাটা পড়লে মনে হয়। যদিও প্রমিত বাংলায় কিন্তু এইভাবে লেখার কথা না, সংলাপের ক্ষেত্রে এটা আসবে। মানে উপন্যাসের বর্ণনাটা থাকবে প্রমিত বাংলাতে, সংলাপের ক্ষেত্রে ধরো কলকাতার কেউ যদি থেকে থাকে, অবশ্যই সেখানে হচ্ছে সংলাপের ক্ষেত্রে সেটা কলকাতার মানুষ যে আঞ্চলিকতা ব্যবহার করে কথা বলে, আসছি, যাচ্ছি, খেয়েছি বা দাদা, ওগুলোই আসবে এখানে। খুব স্বাভাবিক। তুমি যদি বলো ভাইয়া, এসেছি, গিয়েছি, বা আইতাছি, যাইতাছি, এইভাবে তো কথা বলে না তারা। অনেক সময় বর্ণনার চেয়ে চরিত্রের নিজের মুখের একটি সংলাপ তার চরিত্র উপলব্ধির জন্য বহুল পরিমাণে শক্তিশালী ও অব্যর্থ হয়। সংলাপের দ্বারা ঘটনা স্রোত উপস্থাপন করে লেখক নির্লিপ্ত থাকতে পারেন এবং পাঠকের বিচার বুদ্ধির প্রকাশ ঘটাতে পারেন। সংলাপ চরিত্রের বৈচিত্র্যময় মনস্তত্ত্বকে প্রকাশ করে এবং উপন্যাসের বাস্তবতাকে নিশ্চিত করে তোলে। উপন্যাসের কাহিনীকে হতে হয় বাস্তবধর্মী ও বিশ্বাসযোগ্য। ঔপন্যাসিক উপন্যাসের দেশ কালগত সত্যকে পরিস্ফুটিত করার অভিপ্রায়ে পরিবেশকে নির্মাণ করেন। এত কঠিন ভাষা না, নর্মালি বলি যে ঔপন্যাসিক কি করেন, যে কোন দেশে কোন কালে মানে জিনিসটা হচ্ছে ওইভাবেই তিনি কনভারসেশনটাকে সাজান, ওইভাবেই তিনি কাহিনীটাকে সাজান, এবং অভিপ্রায় মানে ইচ্ছা, ওইরকম ইচ্ছাতেই তিনি জিনিসটাকে করেন বলে পরিবেশটাকে ওভাবেই তিনি নির্মাণ করেন। মানে যেটা সত্য সত্য। তুমি এখন কথা বলছো ধরলাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারি প্রত্যন্ত অঞ্চল, সেই জায়গা নিয়ে, এখন তুমি বললা যে ওখানে রাজপ্রাসাদ আছে বা একটা প্যালেস আছে, এটা তো ফালতু কথা হবে। ওখানে একটা রিসোর্ট আছে, রিসোর্ট নাই, ওখানে মানুষ তো খাইতে পায় না ঠিক মতো, এমন অবস্থা, নুন আনতে পান্তা ফুরায়। তো তুমি ওখানে যদি বলো, বা ধরো তুমি বললা যে
আরো আরো জায়গাতে গেলাম, তোমার ধরো একদম রৌমারি, কুড়িগ্রামের মানে ভয়াবহ দুর্গম জায়গা এগুলা, যে ওখানে মানুষ আসলে কি সম্ভব মানুষের পক্ষে? না, মানুষের পক্ষে সেটা সম্ভব না। তো পরিবেশ বর্ণনার মাধ্যমে চরিত্রের জীবনযাত্রার ছবিও কাহিনীতে ফুটিয়ে তোলা হয়। এই পরিবেশ মানে কেবল প্রাকৃতিক দৃশ্য নয়, স্থানকালের স্বাভাবিকতা, সামাজিকতা, ঔচিত্য ও ব্যক্তি মানুষের সামগ্রিক জীবন পরিবেশ, দেশকাল ও সমাজের রীতিনীতি, আচার প্রথা ইত্যাদি নিয়ে গড়ে ওঠে উপন্যাসের প্রাণময় পরিবেশ। এগুলোকে নিয়েই গড়ে ওঠে উপন্যাসের প্রাণময় পরিবেশ। শৈলী বা স্টাইল কি? সেটা হচ্ছে উপন্যাসের ভাষাগত অবয়ব, সংস্থানের ভিত্তি, লেখকের জীবন দৃষ্টি ও জীবন সৃষ্টির সঙ্গে ভাষা ওতপ্রোতভাবে জড়িত। উপন্যাসের বর্ণনা, পরিচর্যা, পটভূমিকা উপস্থাপন ও চরিত্রের স্বরূপ নির্ণয়ে অনিবার্য ভাষা শৈলীর প্রয়োগই যে কোনো উপন্যাসিকের কাম্য। উপজীব্য বিষয় ও ভাষার সামঞ্জস্য রক্ষার মাধ্যমেই উপন্যাসটা হয়ে ওঠে সমগ্র, যথার্থ, সার্থক আবেদনবাহী। উপন্যাসের লিখন শৈলী বা স্টাইল নিঃসন্দেহে যে কোনো লেখকের শক্তি, স্বাতন্ত্র্য ও বিশিষ্টতার পরিচায়ক। মানব জীবন সংক্রান্ত যে সত্যের উদ্ঘাটন উপন্যাসের মধ্য দিয়ে ফুটে ওঠে, আর সেটাই লেখকের জীবন দর্শন। আমরা একটা উপন্যাসের মধ্যে একই সঙ্গে জীবনের চিত্র এবং জীবনের দর্শন, অর্থাৎ সেই জীবনটার কেমনভাবে আগাচ্ছে সেটাও দেখতে পাই, আবার সেই জীবনটার ফিলোসফিও দেখতে পাই। এই দুইটাকে আমরা খুঁজি। কিন্তু এটার ফলে সার্থক উপন্যাস যখন আমরা পড়ি, তখন আমরা দেখতে পাই মানব জীবন সম্পর্কিত কোনো একটা সত্যকে আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি। আর উপন্যাসে জীবন দর্শনের অনিবার্যতা তাই স্বীকৃত। উপন্যাসের এবারে আসি, যে উপন্যাস আসলে উদ্ভব হয় কোথা থেকে। গল্প শোনার আগ্রহ মানুষের প্রাচীনকাল থেকে। গল্প শুনতে কার না ভালো লাগে? তোমরাও এখন এক ধরনের গল্পই শুনছো আমার কাছ থেকে। প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষের এই আগ্রহের কারণে এই কাহিনীর উদ্ভব ঘটে। তখন প্রাকৃতিক শক্তির প্রতীক হিসেবে মানে মানুষ নানা রকম, ধরো সূর্যকে দেবতা, বা সূর্য এটা করছে ইয়ে থেকে এটা হয়েছে, বা কেউ হয়তো বা যে ওই সাপের পা দেখতে পারবে সে হচ্ছে তোমার পৃথিবীর রাজা হয়ে যাবে, এরকম উদ্ভট নানা রকম মানুষের মুখে মুখে প্রচলিত গল্প কাহিনীর বিষয় হয়ে ওঠে তখন দেবদেবী বা পুরোহিত, গোষ্ঠীপতি, তারপর রাজাদের কীর্তিকাণ্ড। রূপকথাগুলো তো এমনই ছিল, বা রূপকথা না, এর আগেও এগুলো তো রূপকথার কাহিনী না, মানে এগুলো তো আরো আগের কাহিনী। যখন হচ্ছে লিপির উদ্ভাবন, মানুষ লিখতে জানতো না, এরপর যখন লিপির উদ্ভাবন হলো, মানে মানুষ লিখতে শিখলো, ব্যবহার ও মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হতে বহু শতক পেরিয়ে যায়। এর আরো অনেক পরে তোমার যে এই মুদ্রণ যন্ত্র আসে, মানে হচ্ছে যে তুমি যে প্রিন্টিং প্রেস, এটা আরো কয়েকশো বছর, বেশ অনেক বছর পরে এটা হয়। লিপি তো সেই প্রথম প্রাচীন মিশরীয়রা যে হায়ারোগ্লিফিক, এগুলো তো অনেক আগে আবিষ্কার হয়েছে, কিন্তু তখন তো তোমার প্রিন্টিং প্রেস বা এই ধরনের জিনিসগুলো তো ছিল না। মুদ্রণ যন্ত্র মানে যেটা প্রেস প্রিন্ট করবে, এটা তো অনেক পরে আসছে। ততদিনে মানব সমাজে সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় সম্রাট, পুরোহিত ও ভূস্বামীদের। ফলে দেবতা ও রাজরাজরার কাহিনী লিপিবদ্ধ হতে থাকে ছন্দ ও অলঙ্কার মণ্ডিত ভাষায়। এভাবেই ক্রমে কাব্য, মহাকাব্য ও নাটকের সৃষ্টি। খ্রিস্টীয় 14-16 শতকে ইউরোপীয় নবজাগরণ বা রেনেসাঁসের ফলে সমাজে প্রতিষ্ঠিত হয় জ্ঞান ও মুক্তবুদ্ধির চর্চা, বিজ্ঞান ও যুক্তি নির্ভরতা, ইহজাগতিকতা এবং মানবতাবাদ। রেনেসাঁসের মধ্য দিয়ে রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে সেকুলারিজম প্রতিষ্ঠিত হলে বিজ্ঞান ও দর্শনের অগ্রগতি বাধাহীন হয়ে ওঠে। এটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি, বা সে নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। তোমরা যখন আরো বড় হবা তোমরা আরো নিজেরাও বুঝতে পারবা যে সেকুলারিজম শব্দটার বাংলা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, কিন্তু এটা হচ্ছে বোকাদের মিনিং। সেকুলারিজম মানে হচ্ছে ধর্মহীনতা, ধর্মকে বিজ্ঞান এবং দর্শন থেকে পুরোপুরি ভ্যানিশ করে দেয়া, যেটা একটা ক্লাউন টাইপ কাজ। 1789 সালের ফরাসি বিপ্লব, রাজতন্ত্রের উচ্ছেদ এবং আমেরিকার স্বাধীনতা অর্জনের ঘটনা মানবাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র চর্চার পথ খুলে দেয়। ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সমাজ পরিবর্তনের পটভূমিকাতেই উদ্ভব ও বিকাশ ঘটে উপন্যাসের। উপন্যাস রচনার ক্ষেত্রে 19 শতক খুবই তাৎপর্যবহ। 19 শতক বলতে কোনটাকে 19 শতক বলে? সেটা হলো তোমার মানে 1801 থেকে 1900 সাল আর কি, যেটা তো 1901-এর পর থেকে যেটা, ওটাকে আবার বলা হয় বিংশ শতাব্দী। ঠিক আছে, যেমন আমরা এখন কই আছি একবিংশ শতাব্দী, কারণ 2001 থেকে ওটা হবে 2099 সাল পর্যন্ত। এ সময়ে লেখা হয়েছে পৃথিবীর বেশ কিছু শ্রেষ্ঠ উপন্যাস, যেমন ফ্রান্সের স্তাঁদেলের স্কারলেট অ্যান্ড ব্ল্যাক, এমিল জোলার দি জার্মিনাল, ব্রিটেনের হেনরি ফিল্ডিংয়ের টম জোন্স, চার্লস ডিকেন্সের আ টেল অফ টু সিরিজ, রাশিয়ার লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস এবং ফিওদর দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট।
এই ক্রাইম অ্যান্ড পানিশমেন্টটা আমি আসলে পড়ার জন্য অ্যাটেম্প্ট নিয়েছিলাম, কিন্তু কেন যেন আমি পারি নাই, আমার ধৈর্য কুলায় নাই, এত বড় বইটা। বাট এই বইটা আমি পড়বো বলে আমার মানে আমি আজকে অনেক বছর ধরে ভাবি যে আমি এই ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটা পড়বো। ফিওদর দস্তয়েভস্কিকে হুমায়ুন আহমেদের একটা উক্তি আছে এমন, যে পৃথিবীর তাবৎ ঔপন্যাসিক একজনের বুক পকেট থেকে জন্ম নিয়েছেন বা বুক পকেট থেকে বেরিয়েছেন, সেটা হলো ফিওদর দস্তয়েভস্কি। তো দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট নিয়ে কিছু কিছু ছোট ছোট মানে এক্সার্পটস জানি বা বাইটস জানি, ছোট ছোট পার্টস, কিন্তু মানে আমি পুরাটা আসলে পড়ি নাই ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটা। এতটা বড় আর এত ক্যারেক্টার, সত্যিকার অর্থে আমার ধৈর্যচ্যুতি ঘটেছে। আর ফিওদর দস্তয়েভস্কি মূলগুলো তো রুশ ভাষায় লিখেছেন, তিনি ইংলিশে লিখেনও নাই, অনুদিত হয়েছে আর কি পরবর্তীতে। এনিওয়ে, বিষয়, চরিত্র, প্রবণতা এবং গঠনগত সবকিছুর ভিত্তিতে উপন্যাসকে আমরা ভাগ করতে পারি কেমন? সামাজিক উপন্যাস। এই বিষয়টাতে সামাজিক বিষয়, রীতিনীতি, ব্যক্তি, মানুষের দ্বন্দ্ব, আশা আকাঙ্ক্ষার প্রাধান্য, এটাকে সামাজিক উপন্যাস বলে। যেমন বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল কিংবা সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু, এটাকে একটা সামাজিক উপন্যাস বলতে পারি, কারণ যে সমাজের বিষয়, রীতিনীতি, এগুলো নিয়ে কথা। ঐতিহাসিক উপন্যাস কোনটা? জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ কোনো ঐতিহাসিক ঘটনা বা চরিত্রের আশ্রয় যখন কোনো উপন্যাস রচিত হয়, সেটাকে ঐতিহাসিক উপন্যাস। যেমন বঙ্কিমচন্দ্রের রাজসিংহ বা মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, কারণ এখানে বিষাদ সিন্ধু আছে কারবালার ইতিহাস, এমন এগুলোকে আমরা কি বলি? ঐতিহাসিক উপন্যাস। রুশ ভাষায় লিখিত তলস্তয়ের কালজয়ী গ্রন্থ ওয়ার অ্যান্ড পিস বা ভাসিলিয়ানের চেঙ্গিস খান, এগুলো বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস। তুমি হয়তোবা ঘেটে আমরা দেখবো যে এই প্রত্যেকটা বই কোনো না কোনো, এই বিষাদ সিন্ধু যেমন কারবালার প্রান্তর নিয়ে লেখা, এই বইগুলো কোনো না কোনো তোমার স্টোরি নিয়ে লেখা আর কি, কোনো না কোনো ইতিহাসের কোনো একটা চ্যাপ্টারকে নিয়ে লেখা। তোমাদের জানতে ইচ্ছে হলে তোমরা জাস্ট গুগলে সার্চ করলেই বইগুলো নিয়ে বিস্তারিত পেয়ে যাবে, বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে। মনস্তাত্ত্বিক উপন্যাসের প্রধান আশ্রয় হচ্ছে পাত্রপাত্রীর মনোজগতের ঘাত সংঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়া মানুষের কেমন হয়। মনস্তাত্ত্বিক উপন্যাসের কাহিনী অবলম্বন মাত্র, প্রকৃত উদ্দেশ্য থাকে মানব মনের যে জটিল দিক, হিউম্যান মাইন্ড, এর চেয়ে জটিল আর কি থাকতে পারে। আমার মনে পড়ে একটা কনভারসেশন হয়েছিল আমার একটা প্রোগ্রামে, বাংলাদেশের খুবই বিখ্যাত একজন সাইকিয়াট্রিস্ট, তিনি ডক্টর ফজলে রাব্বি, তার সঙ্গে তিনি ল্যাবেই বসতেন দীর্ঘ সময়, আমি জানি না এখন কোথায় বসেন। তো তিনি আমাকে বলেছিলেন যে আমরা আব্দুল্লাহ সর্বোচ্চ 5% আবিষ্কার করতে পেরেছি হিউম্যানের ব্রেইন নিয়ে। এই একই কথা আমি ডক্টর মোহিত কামালের মুখে শুনেছি, ডক্টর মেখলা সরকারের মুখে শুনেছি, এরা সবাই কিন্তু বাংলাদেশের খুবই ফেমাস সাইকিয়াট্রিস্ট, যে সর্বোচ্চ 5% আমরা আসলে আবিষ্কার করতে পেরেছি, বাকি 95% আমাদের অজানা হিউম্যান মাইন্ড নিয়ে। সো আমরা এই 5%-এর উপরই চিকিৎসা দিই, যেটা খুবই মানে ভাষা চিকিৎসা, বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা হয়তো কাজেও দেয় না, অনেক ক্ষেত্রেই কাজে দেয় না। সত্য কথাই তিনি বলেছেন নিঃসন্দেহে, বা তারা বলেছেন। তো মানব মনের এই যে বিষয়, যেমন আমি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, বিশ্ব সাহিত্যে ফরাসি লেখক গুস্তাভ ফ্লবেয়ারের লেখা মাদাম বৌভারি, রুশ লেখক দস্তয়েভস্কির লিখিত ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এবং বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের চতুরঙ্গ কিংবা সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা বা কাঁদো নদী কাঁদো, এগুলো মনস্তাত্ত্বিক উপন্যাসের উদাহরণ। যেমন ধরো ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের কথা ধরো, দেখো ক্রাইমের সঙ্গে পানিশমেন্টের একটা সম্পর্ক আছে। ধরো কারো বাবা মা পরকিয়া করে, সন্তানের কাছে ধরা খাইল পরকিয়া করে, বা সন্তান সেটা জানতে পারলো। সন্তানের প্রথমত বাবা বা মা যেই এই অনৈতিক কাজটা করছেন তার প্রতি সে পূর্ণ সম্মান হারাবে এবং তার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, এমন সে আসলে জিনিসটা নিতে পারবে না যে এটা কি হচ্ছে, এটা আমি যত সম্মান করতাম বা আমার বাবা বা আমার মা, সেটা কিভাবে এই কাজটা করছেন। তার কি একবারও আমার কথা বা আমার বাবার কথা তার কি একবারও মনে হচ্ছে না, বা আমার মায়ের কথা কি একবারও মনে হচ্ছে না? তো সে এইটা থেকে ড্রাগস নেওয়া স্টার্ট করলো, ড্রাগস নেওয়া শুরু করলো। দেখো মানুষের মনস্তাত্ত্বিক হিউম্যান মাইন্ড কেমন অদ্ভুতভাবে কাজ করে। যদিও আমি বলছি না যে এখানে ড্রাগস নেওয়াটা কোনো দায়িত্ব, কোনোভাবেই না, এখানে ড্রাগস নেওয়া তো কোনো সমাধান না। ড্রাগস নেওয়া স্টার্ট করলো, তারপরে সে একটা মাদক মামলায়, আচ্ছা ড্রাগস নেওয়া স্টার্ট করলো, সে ড্রাগসের টাকা জোগাড় করতে এক সময় গিয়ে সে একটা জায়গা থেকে ছিনতাই করলো, তারপর সে ধরা পড়ে সে জেলে গেল। জেলে গিয়ে দেখা গেল আবার সে ওখান থেকে পালানোর জন্য আরো কিছু ক্রাইম করে পালানোর চেষ্টা করলো। মানে আলটিমেটলি এই জিনিসটা কিন্তু একটা দুষ্ট চক্রের মতো কিন্তু চলছে। যে কোনো মনস্তাত্ত্বিক লেখাতে আসলে কি বলা হয়? মনস্তাত্ত্বিক লেখাতে মূলত মানুষেরই মানব মনের যে জটিল, কি বলবো আমি জানি না, জটিল মানব মনের যে প্রক্রিয়া বা মানব মনের যে জটিল আচার আচরণ, এগুলো নিয়েই মূলত কথা হয়ে থাকে। যত রকম মনস্তাত্ত্বিক লেখা আছে সব জায়গাতে এগুলো নিয়েই
কথা হয়ে থাকে। এবং মানুষ যে কত অদ্ভুত হতে পারে, আমি একটা বই পড়ছিলাম বা বেশ কিছুদিন আগে। সেটা বইটা ছিল হচ্ছে আসলে একটা রিসার্চ নিয়ে, 3.5 বছরের মতো একটা রিসার্চ হয়েছিল, দাম্পত্য কলহ কারণ ও প্রতিকার। বইটার নামটা এমন, ডক্টর আমিন স্যারের লেখা, যিনি মানুষের বানান নিয়ে, বাংলা বানান নিয়ে অনেক কাজ করেন যদিও, বাট উনি এই বইটা অনেক ভালো লিখেছেন ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। যদিও বইটা আসলে তার মৌলিক বই বলা যায় না ওইভাবে, এটা একটা রিসার্চ পেপার ছিল, রিসার্চ পেপারটা থেকে তিনি লিখেছেন। তো মানুষ তার পার্টনারের প্রতি, মানে তার দাম্পত্য জীবনে, অনেকের হয়তো বা দাম্পত্য জীবনটায় ভাটা পড়েছে, কারো হয়তো বা ডিভোর্স হয়েছে, বা কারো হয়তো বা দাম্পত্য জীবনে আছে, কিন্তু মানুষের মাইন্ড যে কত অদ্ভুত অদ্ভুত ভাবে কাজ করে, এইটা আমরা ওই বইটা পড়লে দেখতে পাই যে খুবই আনপ্রেডিক্টেবল হিউম্যান মাইন্ড, এবং খুবই অদ্ভুত এবং খুবই উদ্ভট। অনেক ক্ষেত্রে আমরা বুঝতেও পারি না যে এইভাবে অ্যাক্ট করতে পারে, এইভাবে মানে রিয়্যাক্ট করতে পারে মানুষ। রাজনৈতিক উপন্যাস, এটা আসলে সমাজ বিকাশের অন্যতম চালিকা শক্তি যে রাজনীতি, সেগুলোকে নিয়েই, ঘটনাবলীকে নিয়েই, রাজনৈতিক মতাদর্শ, এগুলোকে নিয়ে এই উপন্যাসগুলো লেখা হয়ে থাকে নর্মালি। যেমন ধরো রাজনৈতিক উপন্যাসের দৃষ্টান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, শরৎচন্দ্রের পথের দাবি, বা জহির রায়হানের আরেক ফাল্গুন, কিংবা আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই। এটা আমার পড়া হয়েছে, আহমদ ছফার ওঙ্কারও পড়া হয়েছে, অসাধারণ দুইটা বই। চিলেকোঠার সেপাই তোমাদের ভালো লাগবে কিনা আমি জানি না, কারণ আখতারুজ্জামান ইলিয়াসের লেখার ভার অনেক বেশি। হুমায়ুন আহমেদের লেখা যেমন একটা ফ্লোতে তোমাকে টেনে নিয়ে যাবে, বা শরৎচন্দ্রের লেখা, আখতারুজ্জামান ইলিয়াসের লেখা তোমাকে এমনি টানবে না, পড়তে বোরিং মনে হতে পারে। চিলেকোঠার সেপাইটা মূলত লেখা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানকে ঘিরে, আর ওঙ্কার আসলে 71-কে ঘিরে লেখা। ওঙ্কার আমার পড়া বাংলা সাহিত্যের সবচেয়ে ছোট উপন্যাস, 35 পৃষ্ঠা মনে হয় উপন্যাসটা। অসাধারণ একটা বই ওঙ্কার, অসাধারণ একটা বই। আহমদ ছফার মতো লেখক আমাদের বাংলাদেশে আমার মতো জন্মায় নেই। বেস্ট লেখক আহমদ ছফা, মানে বেস্ট। আহমদ ছফার ধারে কাছে কোনো লেখক নাই বাংলাদেশে জন্মান। এটা আমার ব্যক্তিগত মতামত। আঞ্চলিক উপন্যাস, অঞ্চল বিশেষের মানুষও তাদের যাপিত জীবন এবং তাদের জীবন যাত্রা এবং তাদের পরিবেশগত বিষয়াদি, এগুলোকে নিয়ে লেখা হয়। যেমন ধরো অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, কিংবা শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা, বা সমুদ্র বাসর, এগুলো আমরা বলতে পারি। আর রহস্য উপন্যাসের মধ্যে রয়েছে কি, যেটা ধরো অনেক অনেক রহস্য সৃষ্টি করে, বা এমন, যেমন ফেলুদা সিরিজের কথা বলতে পারো, মাসুদ রানার কথা বলতে পারো, তারপরে হচ্ছে তোমার কাজী আনোয়ার হোসেনের লেখা, কিংবা তোমার এরকম আর আসলে আরো অনেক সিরিজের কথা এরকম বলা যায়, কাকাবাবু সিরিজের কথা বলা যায়, ঠিক আছে, সত্যজিতের ফেলুদা। তো এরকম আসলে বলাই যায় এগুলোর কথা। তো এরকম উপন্যাসে মূলত একটা রহস্য বা এমন কিছু থাকে। যদিও থ্রি ডিটেকটিভস এর বাংলা অনুবাদ মূলত ওগুলা, আমরা যেগুলো সেবা প্রকাশনের বইগুলো দেখি, তিন গোয়েন্দা, তিন গোয়েন্দাকে আসলে কি রহস্য উপন্যাস বলা যায় কিনা আমি শিওর না, হয়তো অনেক ক্ষেত্রে ফেলা যায়। আমি আমার জীবনে এটাই একটা আফসোস, তিন গোয়েন্দাটা আমার খুব একটা পড়া হয় না, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু তিন গোয়েন্দা পড়ছে ছোটবেলায়। আমার কাছে কেন যেন খুব একটা ভালো লাগতো না তিন গোয়েন্দা। চেতনা প্রবাহ রীতির উপন্যাস কি, মানুষের মনোলোকে, মনের ভেতরে বর্তমানের অভিজ্ঞতা, অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের কল্পনা একসাথে প্রবাহিত হতে থাকে। এই প্রবাহিত যখন বর্ণনা দেয়, এটাকে চেতনা প্রবাহ রীতির উপন্যাস বলে। আইরিশ লেখক জেমস জয়েসের ইউলিসিস এমনই একটা বিখ্যাত উপন্যাস। সতীনাথ ভাদুরীর জাগরি, এই বইটা যদি আমি পড়ি নাই, উপন্যাস এরকম একটা উপন্যাস হিসেবে পরিচিত। আত্মজৈবনিক উপন্যাস কি, নিজের ব্যক্তিগত জীবনের নানা ঘাত প্রতিঘাত নিয়ে যখন লেখা হয়। যেমন অপরাজিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আছে শ্রীকান্ত, তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বা অপরাজিত, এগুলো হচ্ছে সেরা দৃষ্টান্ত। এই আত্মজৈবনিক মানে তার ব্যক্তিগত জীবনের নানা ঘাত প্রতিঘাতকে সে যখন একটা শিল্প কুশলতায় ওটাকে নিয়ে উপন্যাস লিখেছে, ওটাকে আমরা বলি আত্মজৈবনিক উপন্যাস। রূপক উপন্যাস কোনটা, এখানে আমরা দেখতে পাই যে কোনো কোনো উপন্যাসিক কি করে, যে কোনো একটা বিশেষ ব্যতিক্রম ধর্মী জিনিস আসলে সে বুঝাচ্ছে, কিন্তু এটাকে তোমার রূপক দিয়ে বোঝাচ্ছে, যে সবচেয়ে সহজ বোঝাই। তোমরা যেমন ধরো ঈশপের গল্প পড়েছো না, ঈশপের গল্পে তোমরা অনেক সময় দেখতে পাও না যে হাঁস কথা বলছে কাকের সঙ্গে, খরগোশ কথা বলছে শিয়ালের সঙ্গে, বাঘ সিংহ কথা বলছে। ওখানে তিনি বাঘ সিংহকে বা এই পশু পাখিকে কিন্তু তিনি দেখাচ্ছেন রূপক হিসেবে। প্রকৃত অর্থে কিন্তু তিনি এখানে পশু পাখিকে আসলে বোঝাচ্ছেন না, তিনি কিন্তু মানব মনের বা মানব জীবনের অন্যান্য বিষয়কে কিন্তু তিনি এখানে তুলে ধরছেন। এইরকম একটা বইয়ের এক্সাম্পল না, সেটা হচ্ছে অ্যানিম্যাল ফার্ম, জর্জ অরওয়েলের। এই অ্যানিম্যাল ফার্মের মতো বই হয় না, ঠিক আছে, অ্যানিম্যাল ফার্ম জর্জ অরওয়েলের। সো অ্যানিম্যাল ফার্ম বইটাতে যেমন ওইটা পুরাটাই হচ্ছে আমরা দেখি যে পশু পাখি এদের কনভারসেশন এন্ড অল, তিনি কিন্তু এটা আসলে বোঝান নাই। এটার মধ্য দিয়ে তিনি জীবনের আরো অনেক গভীর
বোধ তিনি বুঝিয়েছেন। আমার বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারের কথা মনে পড়ে, অ্যানিম্যাল ফার্ম বইটা আমার পাঠ্যসূচিতে ছিল, তাই আমার পড়তে হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আমার কয়েকটা গ্রেড বই পড়া হয়েছে। আমার সেকেন্ড সেমিস্টারে আমার পাঠ্যসূচিতে ছিল স্টিফেন আর কোভির 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। মানে এটা নন ফিকশন বই, আরো অন্য কোনোটা না পড়লে একটা পড়লেও হয়। এই একটা বই মোটামুটি সবকিছুকে সামারাইজ করে ফেলে। তো আমি এবার একটু বাংলা সাহিত্য উপন্যাসের উদ্ভব এবং বিকাশ নিয়ে কথা বলি। বলছিলাম যে আলালের ঘরের দুলালের কথা প্যারীচাঁদ মিত্রর, টেকচাঁদ ঠাকুর হচ্ছে তার ছদ্মনাম, প্যারীচাঁদ মিত্র তার ছদ্মনাম না। টেকচাঁদ ঠাকুর এই ছদ্মনামটাতে তিনি লিখেন আলালের ঘরের দুলাল 1858 সালে। কিন্তু প্রথম সার্থক উপন্যাস লেখেন বঙ্কিমচন্দ্র, সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী 1865-তে। আর প্রথম আমরা এটাকেই আসলে বলতে পারি যে সার্থক একটা উপন্যাস। বঙ্কিমচন্দ্রের অধিকাংশ উপন্যাসে অতীতচারী কল্পনার প্রাধান্য এবং সমকালীন জীবনের স্বল্প উপস্থিতি লক্ষ্য করা যায়। কেবল 20 বৃক্ষ কৃষ্ণকান্তের উইল এই উপন্যাস দুটিতে সমকালীন জীবন ও বাস্তবতা মোটামুটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও বঙ্কিমচন্দ্রই বাংলা উপন্যাসের বিকাশের পথ উন্মোচন করেছেন। আর বঙ্কিম পরবর্তী বাংলা উপন্যাসের ধারায় প্রধান শিল্পী হচ্ছেন আসলে রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক চিন্তা চেতনার প্রকাশ ঘটিয়ে তিনি সামাজিক, পারিবারিক, মনস্তাত্ত্বিক ও ব্যক্তি জীবনের সংকটমুখ কাহিনী রচনা করেছেন। তো রবীন্দ্রনাথের নানা উপন্যাস আছে, চোখের বালি, গোরা, যোগাযোগ, ঘরে বাইরে, শেষের কবিতা। তিনি প্রথম রূপায়ণ করেন প্রকৃত নাগরিক জীবন। ব্রিটিশ শাসন থেকে যে মুক্তির ইচ্ছা সেটা ব্যক্ত হয়েছে তার গোরাতে 4 অধ্যায় এই উপন্যাসগুলোতে। তার উপন্যাসে ব্যক্তি জীবনের আশা আকাঙ্ক্ষার পাশাপাশি বৃহত্তর জীবনের যাবতীয় প্রসঙ্গই প্রতিফলিত হতে দেখা যায়। আর 20 শতকের দ্বিতীয় দশকের শেষে বাংলা উপন্যাস তুমুলভাবে জনপ্রিয় হয়ে ওঠে। আর জনপ্রিয়তম উপন্যাসিক হয়ে ওঠেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার উপন্যাসের বিষয়ে আমরা দেখতে পাই বাঙালি মধ্যবিত্ত আর নিম্নবিত্ত হিন্দু সমাজের এই গ্রামীণ ও গার্হস্থ্য জীবনের সুখ দুঃখের কাহিনী। কুসংস্কারও ছিল তার এর মধ্যে, যে কুসংস্কারে আচ্ছন্ন সামাজিক বাস্তবতার পাশাপাশি এগুলো থেকে মুক্তি আকাঙ্ক্ষা, এগুলো আমরা তার জটিলতা, মানব মনের যে জটিলতা, এগুলো আমরা দেখতে পাই। এর মধ্যে শ্রীকান্তের কথা বলতেই হয়, গৃহদাহ, চরিত্রহীন, আরও কিছু বই আছে যেমন বড় দিদি, মেজদি, এগুলো অসাধারণ বই। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের সময়ে প্রতিষ্ঠিত সামাজিক বাস্তবতা দ্রুত বদলে যায়। মানুষের পারিবারিক জীবনে নতুন মাত্রা যোগ করে শিক্ষার প্রসার ও অর্থনৈতিক সংকট। এই নতুন সামাজিক বাস্তবতায় নতুন দিগন্ত সন্ধানের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সাহিত্য ক্ষেত্রে যুক্ত হন নতুন ধারার কয়েকজন লেখক। তাদের কাছে সাহিত্যের প্রধান বিষয় হয়ে ওঠে সমাজের দরিদ্র এবং সমাজের যারা বলবো যে দরিদ্র মানুষ, অবহেলিত মানুষ, এদের। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারা এগুলো নিয়ে মূলত লিখেন। এই 3 লেখক রবীন্দ্রনাথ শরৎচন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে প্রধান ঔপন্যাসিক হিসেবে বিবেচিত হন। এই 3 ব্যানার্জি, বিভূতিভূষণ, তারাশঙ্কর এবং মানিক। তার মধ্যে সবচেয়ে সুন্দর লেখে বিভূতিভূষণ, নিঃসন্দেহে। সবচেয়ে কঠিন শব্দ ব্যবহার করেন, সবচেয়ে সুন্দর করে লিখেন। বিভূতিভূষণের পথের পাঁচালী, অপরাজিত, তারাশঙ্করের গণদেবতা, পঞ্চগ্রাম, কিংবা মানিকের পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, এগুলো কালজয়ী উপন্যাস। তারপরে ঐতিহাসিক পটভূমিতে বাংলা সাহিত্যে মীর মশাররফ হোসেন লিখেছেন কারবালা প্রান্তর নিয়ে, তিনি যেটা লিখেছেন বিষাদ সিন্ধু। মোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক, নজিবুর রহমান, এই ধরনের লেখকের আবির্ভাব আমরা দেখতে পাই। 20 শতকের প্রথমার্ধের মধ্যে আবির্ভূত হন কাজী আব্দুল অদিদ, কাজী নজরুল ইসলাম, হুমায়ুন কবির, এরা। আর 1947 সালে নতুন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এখানে সাহিত্য সাধনা নতুন মাত্রা লাভ করে। তো সেখানে বাংলাদেশের উপন্যাস আধুনিক চিন্তা ও ভাবধারার অনুসারী সৈয়দ ওয়ালিউল্লাহ, শওকত ওসমান, আবু রুশদ, এই লেখকদের হাত ধরে এগিয়ে চলে। তখন উপন্যাসে উপস্থাপিত হয় ব্যক্তি, সমাজ ও সমগ্র জীবনের বিশ্লেষণমূলক আধুনিক দৃষ্টিভঙ্গি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পূর্ব পর্যন্ত এই অঞ্চলটি ছিল পাকিস্তানের এক ধরনের উপনিবেশ। ঢাকা শহরকে কেন্দ্র করে নাগরিক জীবন বিকশিত হলেও গ্রামীণ জীবন ছিল পিছিয়ে পড়া। 1971 সালে মুক্তিযুদ্ধের বিজয় বাংলাদেশের উজ্জ্বল অভ্যুদয়ের মাধ্যমে বাঙালির জাতীয় জীবনে সৃষ্টি হয় নতুন উদ্দীপনা। এরই প্রেক্ষাপটে বাংলাদেশের ঔপন্যাসিকগণ রচনা করেন নানা ধরনের উপন্যাস। তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য, যেমন আবুল ফজলের রাঙাপ্রভা, সত্যেন সেনের অভিশপ্ত নগরী, আবু জাফর শামসুদ্দিনের পদ্মা মেঘনা যমুনা, শওকত ওসমানের জননী, কিংবা কৃতদাসের হাসি। সৈয়দ ওয়ালিউল্লাহর এই কৃতদাসের হাসির আমি অনেক রেকমেন্ডেশন পেয়েছি, কিন্তু আমার এখনো পড়ার হয়নি, আমি পড়বো। সৈয়দ ওয়ালিউল্লাহ লাল শালু, চাঁদের অমাবস্যা, কিংবা কাদনদী কাদো, শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক ও সারেং বউ, সর্দার জয়নুদ্দিনের অনেক সূর্যের আশা, কিংবা শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা, বা রশিদ করিমের উত্তম পুরুষ, জহির রায়হানের 1000 বছর ধরে, আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা,
আবু ইসাকের সূর্য দীঘল বাড়ি, আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী, কিংবা 23 নম্বর তৈলচিত্র সৈয়দ শামসুল হকের বৃষ্টি ও বিদ্রোহীগণ, শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন, এটারও অনেক আমি রিকমেন্ডেশন পেয়েছি, এখনো পড়ি নেই। আহমদ সফার ওঙ্কার, হাসান আজিজুল হকের আগুন পাখি, রিজিয়া রহমানের বং থেকে বাংলা, কিংবা আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা। আখতারুজ্জামান ইলিয়াস যে এত বিখ্যাত একটা লেখক, উনি সর্বসাকুল্য উপন্যাস লিখছে এই দুইটা, চিলেকোঠার সেপাই আর খোয়াবনামা। সেলিনা হোসেনের পোকামাকড়ের ঘরবসতি ও হাঙর নদী গ্রেনেড, হাঙর নদী গ্রেনেডের উপর কিন্তু একটা বিখ্যাত মুভি আছে। হুমায়ুন আহমেদের নন্দিত নরকে ও জ্যোৎস্না ও জননীর গল্প, এবং শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা। শহীদুল জহির কিন্তু একজন বিসিএস ক্যাডার ছিলেন। যাই হোক, এই তথ্যটা এখানে গুরুত্বপূর্ণ কোনো তথ্য না যদিও। এনিওয়ে, আমরা উপন্যাস পাঠ আজকে আর করবো না, আমাদের ক্লাস আজকে আমরা এখানেই শেষ করছি। আমি ব্যক্তিগতভাবে কথা বলতে বলতে একদম ক্লান্ত, আজকে প্রায় টানা 5 ঘন্টা ক্লাস নিচ্ছি। তোমাদের কাছে আমি বলছি, আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করে দাও। তোমাদের কাছে জানতে চাই যে আমাদের ক্লাসের উন্নতি করার কোনো জায়গা আছে কিনা, কিংবা কতটুকু ভালো লাগছে আমাদের ক্লাস, এবং আমরা এতে অনুপ্রাণিত হই। শিখবো জিতবোতে পোস্ট দিও। আর তোমাদের যদি আজকে যা যা পড়ালাম সেগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমাদের যেই গ্রুপ আছে সেই গ্রুপে প্রশ্ন করে দিও, আমি বা বাংলা ডিপার্টমেন্টের অন্য কেউ সে উত্তর দিয়ে দেবে। আর তোমাদের যদি মনে হয় যে তুমি গ্রুপে প্রশ্ন করছো এবং কোনো মানে মানে তুমি গ্রুপে প্রশ্ন করছো এবং তুমি সেখানে উত্তর পেয়েছো, তোমার যদি মনে হয় যে তুমি গ্রুপে অ্যাড নাই, আমি জানি না, তোমরা অনেকে হয়তো গ্রুপে অ্যাড না থাকতে পারো, 16780-তে কল দিয়ে দাও, কালকে সকালে 9টার পরে তোমাকে ইনশাল্লাহ অ্যাড দিয়ে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের মতো এখানেই বিরতি নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।